রাজস্থলী। তোমার? হুম, কি চাকমা? বাসন্তী। ওকে, তো আমি আজকে তোমাদের যেহেতু প্রথম ক্লাস, হ্যাঁ, সেহেতু এখানে সাবজেক্টিভ কোনো বিষয় আলোচনা করব না। তোমাদের ব্যাচ থেকে আমার কাছে কিছু জিনিস মনে হয়েছে তোমাদের আগে থেকে বলে রাখা দরকার। এর জন্য আজকে ক্লাসটা আমি ঠিক ওভাবেই নিব। যে এতদিন তোমরা এইচএসসি লেভেলে পড়েছো, এইচএসসিতে এক ধরনের কি ছিল, পড়াশোনা ছিল, কিন্তু অনার্সে পড়াশোনাটা ভিন্ন। তোমরা এইচএসসিতে পড়েছো পুরোপুরি সৃজনশীল স্টাইলে, তাই না? কিন্তু এখানে সৃজনশীল না, এখানে তোমাকে সরাসরি অনুধাবনমূলক প্রশ্ন লিখতে হবে, বড় করে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো যেগুলো লিখছো, পড়ছো, শিখছো, ওভাবে তোমাকে এখানে লিখতে হবে। তো আমাদের সবার আগে প্রথমে যেটা হয় যে আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম, তখন আমি নিজেও কি এই জিনিসগুলো বুঝতে পারি নাই, সিলেবাসটাই বুঝতে পারি নাই। সিলেবাসটা বুঝতে বুঝতে আমার সেকেন্ড ইয়ার পার হয়ে গেছে, বুঝে গেছে? তো যেহেতু আমি ব্যক্তিগতভাবে কিছু প্রবলেম ফেস করেছিলাম, তাই আমি প্রত্যেক বছরই চিন্তা করি যে অনার্স প্রথম বর্ষ থেকে ছেলে মেয়েদেরকে একটা গাইডলাইন দিব, যেটা অনুযায়ী তারা যদি কি করে প্রথম থেকেই শুরু করে, তাহলে সেটা আখেরে গিয়ে অনেক বেশি কি হয়, ভালো একটা আউটপুট পাওয়া যায়। বুঝে গেছে? তো তোমাদের অনার্স প্রথম বর্ষ থেকে তোমাদের জন্য করণীয়, এটা তোমরা যে শুধু বাংলা বিভাগের স্টুডেন্ট যারা আছো তোমাদের জন্য না, তাইলে তোমরা এটা সবার জন্যই প্রযোজ্য। ওকে, তো আমাদের সবার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম মেহেদী হাসান, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে আছি, প্রভাষক হিসেবে বান্দরবান সরকারি কলেজ। ওকে, তো বান্দরবানে আমি আছি মানে এটা ভাবিও না যে আমি বান্দরবানে পানিশমেন্ট কোচিং পেয়েছি। হ্যাঁ, বান্দরবানে পানিশমেন্ট কোচিং পাই নেই, কারণ বান্দরবান আমার নিজ জেলা, আমার বাসা এখানে পাশে নিউগুলশান। নিউগুলশান তো চিনি? হ্যাঁ, নিউগুলশান আমার বাড়ি আছে, আমি ওখানে থাকি। আমি এই কলেজের স্টুডেন্ট ছিলাম। আমি পড়াশোনা করছি প্রাইমারি পর্যন্ত, বর্তমানে কালেক্টরেট আছে সেখানে। এরপরে হাই স্কুলে পড়াশোনা করেছি, এরপরে কলেজ ইন্টারমিডিয়েট, এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, ওখানে বাংলা অনার্স মাস্টার্স। ওখান থেকে বের হয়ে তারপরে এমবিএ করছি ইসরায়েল ইউনিভার্সিটি থেকে। এমবিএ করার পর আবার বিএড করছি, হ্যাঁ, চট্টগ্রাম যে টিটি কলেজ আছে সেখান থেকে। বর্তমানে এমফিল করতেছি। ওকে, তো এমফিল করতেছি। এমফিলে আমার ছুটিটা এখনো মানে হয়নি, গ্রান্টেড হয়নি। আমার ছুটিটা যদি গ্রান্টেড হয় তাহলে আমি 2 বছরের জন্য ছুটিতে চলে যাব। তো এখন এটা গ্রান্টেড কখন হয় আল্লাহ জানে। আমার সব গবেষণা আটকে আছে এই ছুটির উপরে নির্ভর করে। দোয়া করি আমার জন্য, যদি এই ছুটিটা যেন হয়ে যায়। তো এরপরে হচ্ছে যে আমি গবেষণা করে এমফিল করে তারপরে পিএইচডি করার একটা চিন্তা ভাবনা আছে, দেখি আল্লাহ এখন ভাগ্যে কি রাখছে। তো আমার পরিচয় তো দিলাম, তোমাদের পরিচয় আস্তে আস্তে সবার জানা হবে। তো তোমরা তো পরিচয় আমি ক্লাসে যারা আছে তোমাদের কাছ থেকে নিলাম, একদিনে আমার সবার নাম মনে থাকবে না, আস্তে আস্তে সবার নাম মনে হবে। আর তোমরা যারা অনলাইনে ক্লাস দেখতেছো তারা তোমাদের পরিচয় কমেন্টসে দিতে পারো। আমি বলে রাখি আগে থেকে যে আমি যে তোমাদের যে ক্লাসগুলো নিব, আমার ক্লাসগুলো আমি আমার পেজে সরাসরি লাইভ করে দিই।
আমার ফেসবুক পেজ আছে মেহেদি সাম নামে, হ্যাঁ, সেই ফেসবুক পেজে তোমরা বিভিন্ন ক্লাসের ভিডিওগুলো পাবে, লাইভ ভিডিওগুলো পাবে। এছাড়াও আমার একটা ইউটিউব চ্যানেল আছে মেহেদি স্যারের বাংলা ক্লাস, সেই ইউটিউব চ্যানেলেও তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, ওখানে প্লে লিস্ট অনুযায়ী সাজানো আছে। এখন তো আবার ফেসবুকে একটা নিয়ম করছে দেখি 30 দিন পর লাইভ ক্লাসগুলো ডিলিট হয়ে যায়। ওকে, তো সেজন্য আমি বলবো যে তোমরা যারা নিয়মিত ক্লাস করতে চাও অনলাইনে, হ্যাঁ, তারা ইউটিউব চ্যানেলে আমার ক্লাসগুলো দেখে নিতে পারো। তো এই গেল আমার পরিচয়। আমার পরিচয়ের পরে যেটা আসতেছে আমাদের অনার্স প্রথম বর্ষ মানে কি। আমরা অনেকে মনে করি অনার্স প্রথম বর্ষ মানে কি ফার্স্ট ইয়ার ড্যাম কেয়ার, তাই না? আচ্ছা, রাস্তায় যখন গাড়ি চলে, ড্যাম কেয়ার করে যে গাড়িটা চলে সেটার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কতটুকু? খুব কম। ড্যাম কেয়ারলি যে গাড়ি চালায়, আমি বলছি একজন চালক যে ভালো চালক সে কখনো ড্যাম কেয়ারলি গাড়ি চালাবে না। ড্যাম কেয়ারলি গাড়ি চালায় কারা? যারা ভালো চালক না। ওকে, হয়তো তার গাড়িটা নিবেন না, নিজের টাকা দিয়ে একটা বাইক কিনবা, তারপর চালাবা, গাড়িটায় পড়লে দেখবে এখানে লাগতেছে, হ্যাঁ, আবার আরেকজনের গাড়ি নিয়ে ভুঁ করে চালাবো, এটা লাগবে না। ঠিক আছে, ভাইয়েরটা বাপেরটা নিয়ে চালাবো, এটা লাগবে না। আর আমি এটা বুঝি না যে একটা ছেলে একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য বাইক চালাচ্ছে, বুঝলাম, মেয়েটার সামনে দিয়ে যদি ভুঁ করে চলে যায়, মেয়েটা তো তাকে দেখারই সময় পাবে না। তার উচিত কি আস্তে আস্তে চালাই চালাই দাও, তাই না? যাই হোক, ফার্স্ট ইয়ার মানে ড্যাম কেয়ার না, ফার্স্ট ইয়ারটা হচ্ছে তোমাদের বাস্তব জীবনে পদার্পণের প্রথম পদক্ষেপ। এইচএসসি তে তোমরা একাডেমিক পড়াশোনার শেষ ধাপে পড়াশোনা করেছো, এখন অনার্সে যখন আসছো, এখন তোমরা কিসের জন্য পড়তেছো? ক্যারিয়ারের জন্য পড়বা, সোজা কথা। পড়াশোনা আমরা সবাই করি কিসের জন্য? জ্ঞান অর্জনের জন্য না, জ্ঞানী হওয়ার জন্য না। পড়াশোনা করলে একটা সার্টিফিকেট পাবো, এটা একটা চাকরি বাকরি করবো, আর নইলে একটা বিয়ে করার সময় বলতে পারবো ছেলে বিয়ে পাস বা মেয়ে বিয়ে পাস, তাই না? পড়াশোনা জ্ঞান অর্জনের জন্য কেউ এখন আর করে না। ওকে, আমিও করি নাই, আমি মিথ্যা কথা বলবো না, আমিও করি নাই। তো পড়াশোনা করতে আমারও ভালো লাগে না, কারণ ডিগ্রি কেন অর্জন করতে হচ্ছে? কারণ হচ্ছে আমার কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য। আমাকে আমার কেরিয়ার ডেভেলপমেন্টের দিকে ফোকাস করতে হবে। যদি আমি নিজেকে নিজে ডেভেলপ না করি, আরেকজন এসে আমাকে ডেভেলপ করবে না? করবে? তোমার দাম নাই, সমাজে তোমাকে দাম দেয় না। কেন দাম দেয় না চিন্তা করছো কখনো? না, কারণ তোমার ভ্যালু নাই। একটা জিনিস, এই ফোনটার দাম স্যামসাং, এটা মার্কেট প্রায় ধরো 20,000 টাকা, আইফোনের দাম 1 লাখ টাকা। পার্থক্যটা কোথায়? টাকায় না, পার্থক্যটা তার ভিতরে ভ্যালু আছে। আইফোন তোমাকে একটা আলাদা ব্র্যান্ড ভ্যালু দিবে, যেটা স্যামসাং দিবে না। বুঝে গেছে? হ্যাঁ, এখন তোমাকে এই জন্য তোমার ব্র্যান্ড ভ্যালু বাড়াইতে হবে। ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য সবচেয়ে ভালো কি নিজের প্রতি ইনভেস্ট করা। আমি পড়াশোনা করব, আমি বিভিন্ন স্কিল অর্জন করব, ঠিক আছে, আমি বিভিন্ন বিষয়ে জানবো, বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করবো, এভাবেই আস্তে আস্তে আমার ব্র্যান্ড ভ্যালু বাড়তে থাকবে, সমাজে আমার দাম বাড়তে থাকবে। এমনি তোমাকে কেউ দাম দিবে না, পাত্তা তোমাকে কেউ দিবে না, পাত্তা আদায় করে নিতে হবে। বুঝে গেছে? তো দেখো, আমাদের প্রথমে যে অনার্স প্রথম বর্ষ, এটা শুধু কলেজ নয়, এটা একজন একাডেমিক এবং নৈতিক মানব সত্তা গঠনের প্রথম ধাপ। নৈতিক মানব সত্তা, নৈতিকতা আমাদের সমাজে এখন নাই বললেই চলে। এক মিনিট, আমি একটু লিখে নিচ্ছি।
আমাদের এই যে নৈতিকতা, ওকে, নৈতিকতা জিনিসটা আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি দামি হয়ে গেছে। তাই দেখো খুব সহজেই তুমি যদি নৈতিকতা ধরে রাখতে পারো তাহলে কি করতে পারবে, তোমার ব্র্যান্ড ভ্যালু বাড়াতে পারবে। বুঝে গেছে? নৈতিক মানব সত্তা গঠন এবং একাডেমিক, তুমি অনার্সে পড়তেছো, তোমার পড়াশোনা, তোমার কথাবার্তা সবকিছুতে তোমার আলাদা একটা ছাপ থাকতে হবে। বুঝে গেছে? তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তুমি নৈতিকভাবে, তুমি মনে করো নৈতিকতা কিভাবে অর্জন করবো, অনেকভাবে নৈতিকতা অর্জন করা যায়। যেমন ধরো ফেসবুকে আজেবাজে কমেন্টস না করা, ফেসবুকে যা খুশি তাই শেয়ার না করা, এটা একটা নৈতিকতা বা তোমার একাডেমিক ক্যারিয়ার গঠনের প্রথম ধাপ। তুমি একটা অনার্সের স্টুডেন্ট, তোমার ফেসবুক পোস্ট হবে সেই লেভেলের, এখানে জ্ঞানী কথাবার্তা থাকবে, এখানে নৈতিক কথাবার্তা থাকবে। তুমি কমেন্টসে গিয়ে যদি আজেবাজে কমেন্ট লেখো, বাপ মা তুলে গালি দাও কাউকে, যে কোনো একটা পাবলিক পোস্টে গিয়ে লিখলা অনেক অনেক কথা লিখে, এটাতে তোমার ইমেজ নষ্ট হবে। তোমার পোশাক আশাক, তোমার চা চলন, হ্যাঁ, তার কোনো ক্ষতি হচ্ছে না। হ্যাঁ, তো এই যে বিষয়টা আমাদের প্রথমে মাথায় রাখতে হবে, এখন থেকে সেটা ডেভেলপ করো। তোমরা বাংলার স্টুডেন্ট, একাডেমিক ইয়েতে তোমাদের একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো যে বাংলা শুদ্ধ করে বলতে পারা। তুমি আদিবাসী, তুমি চট্টগ্রামিয়ান, সেটা দেখার বিষয় না। আমি চট্টগ্রামের ছেলে, দীপম স্যার আদিবাসী, আমাদের কথার ভিতরে আঞ্চলিকতা আছে আছে বা আমাদের কথার ভিতরে কি ওরকম টান আছে, আদিবাসী টান আছে? তোমাকে বাংলার স্টুডেন্ট, তোমাকে সবার আগে মানুষ বিবেচনা করবে, তোমার কথা অত্যন্ত সুন্দর হতে হবে, সুস্পষ্ট হতে হবে, মার্জিত হতে হবে, শুদ্ধ উচ্চারণ, প্রমিত উচ্চারণ হতে হবে। তাই এখন থেকে তোমরা বিভিন্ন ধরনের অনলাইনে শুদ্ধ উচ্চারণের কোর্স আছে, এগুলোতে ভর্তি হয়ে যাও। বা যদি আশেপাশে কোথাও এলাকায় এরকম শুদ্ধ উচ্চারণের কোর্স করায়, সেখানে ভর্তি হও। বুঝে গেছে? মনে রাখবা, শুধু যে অনার্সে ক্লাস করবে, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের একটা দারুণ সুযোগ আছে, সেটা কি তোমাদের সপ্তাহে প্রতিদিন ক্লাস করতে আসা লাগে না। আমাদের ভার্সিটিতে, আমি যখন পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছি, আমাদের প্রতিদিনই ক্লাস করতে যাইতে হতো। সেই সকালবেলা ট্রেনে করে দুলতে দুলতে যাইতাম, আবার আসতে আসতে বিকাল 5টা 5:30 বেজে যেত। বুঝে গেছে? তাই তোমাদেরকে এখন করতে হবে কি, এই যে সপ্তাহে 2 দিন আসবা, বাকি 5 দিন ফ্রি সময় পাচ্ছ, এগুলোতে সেলফ ডেভেলপমেন্টের কাজে ব্যয় করো। হ্যাঁ, তোমরা অনেকে করো কি, পড়াশোনাটাকে কম প্রায়োরিটি দিয়ে তোমরা চাকরিতে ঢুকে দাও, ব্যবসাতে ঢুকে দাও। আমি বলতেছি না যে চাকরি ব্যবসা করিও না, এমন চাকরি বা এমন ব্যবসা করো যেখানে তোমার পড়াশোনাটাকে জন্য ক্ষতি না করে। তোমরা স্টুডেন্ট, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তোমাদের পড়াশোনা। তুমি পড়াশোনাকে অপশনাল ভাববা তো তুমি শেষ। পড়াশোনা তোমাকে করতেই হবে। তুমি 25 বছর পর্যন্ত পড়াশোনা করো ভালোভাবে, তারপরে ব্যবসা করো, চাকরি করো, যা খুশি করো, কোনো সমস্যা নাই। তখন তুমি অনেক কিছু করে ফেলতে পারবা। ইউটিউবে অনেকে আছে 16 বছর বয়সে কোটিপতি, 17 বছর বয়সে কোটি, এগুলো সব ভুয়া, সবগুলো ভুয়া। এটা কখনোই সম্ভব না। সব হয় এগুলো মিথ্যা কথা বলতেছে, আর নয়তো সে বাপের টাকা দিয়ে ইয়ে করতেছে, আর নয়তো এখানে অন্য কোনো স্ক্যাম আছে। আমি 25 বছর বয়সে কোটিপতি হয়ে গেছি, ইম্পসিবল ব্যাপার। 25 বছর বয়স পর্যন্ত তুমি শিখো, তারপরে তুমি ব্যবসা বা চাকরির দিকে ঝুঁকো। কিন্তু কি করবা, আগে শিখতে হবে, পড়াশোনাটাকে ফার্স্ট প্রায়োরিটি রাখতে হবে। ডেইলি তোমার 3-4 ঘন্টা পড়াশোনার পিছনে ব্যয় করার মন মানসিকতা রাখতে হবে। উচ্চ মাধ্যমিকে বই পড়া, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ভিত্তিক বই পড়া সম্পূর্ণরূপে আলাদা। উচ্চ মাধ্যমিকে তোমাদের কি ছিল, টেক্সট বই ছিল, ওখান থেকে পড়ছো, ওখান থেকে প্রশ্ন আসছে, তাই না? এখন তোমাদের বাংলার জন্য টেক্সট বই কি, বিভিন্ন ধরনের উপন্যাসের বই, কবিতার বই,
বিভিন্ন গবেষণার বই, হ্যাঁ, সব বই তোমরা কিনতে পারবে না, সব বই তোমাদের পক্ষে কেনা সম্ভব না, অনেক দাম। এর জন্য আমাদের সেমিনার আছে, সেমিনারে প্রচুর বই আছে, তোমরা ওখান থেকে নিয়ে নিয়ে পড়বে। মনে করো যে দুই কলেজে আসবা, যেদিন কলেজে আসলা না কিন্তু সময় আছে হাতে, আইসা এখানে সেমিনারে বসে বই পড়লাম, নোটস নিলাম, ঠিক আছে? বাসায় নেওয়া যায় না বই, কারণ বাসায় বই আমরা দিয়ে দেখছি বইগুলো স্টুডেন্ট পরে ফেরত দেয় না, পরেও না ফেরতও দেয় না, তো এই জন্য আমরা এটা করি না। বা তোমরা যেদিন ক্লাসে আসবা সেদিন একটু মনে করো এইভাবে মেন্টালিটি নিয়ে আসবে, আজকে আমি সারাদিন কলেজেই থাকবো, সকালে 10টা থেকে দুপুর 1টা-1:30 পর্যন্ত ক্লাস, এরপরে আমি দুপুরে লাঞ্চটা এখানে কোথাও কলেজে করে আমি এখানে বিকেল 3টা-4টা-5টা পর্যন্ত সেমিনারে পড়াশোনা করবো, গ্রুপ বেঁধে পড়বা, তাহলে দেখবে যে কি পড়াশোনাটা অনেক বেশি এনজয়েবল মনে হচ্ছে। সেমিনারে তোমরা বসে গ্রুপে স্টাডি করো, হাসাহাসি করো, গান গাও, যা খুশি করো, কোনো সমস্যা নেই, পড়াশোনা করো, এভাবে করে করো। সেমিনারটা তোমাদের ওখানে আছে, তোমরা খুব লাকি, তোমাদের সেমিনারে এসি আছে, ক্লাসরুমে এসি আছে, স্মার্ট বোর্ড আছে। হ্যাঁ, আমি যে সময় এই বাংলাদেশ কলেজে 2001 সালে 3 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম, তখন আমাকে মনে আছে একদিন বৃষ্টির ভিতরে আমাকে মোমবাতি নিয়ে আসতে হয়েছিল পরীক্ষা দিতে, আমার রুমের ভিতরে। হ্যাঁ, তো এই অবস্থায় আমাদের এখানে বিশ্ববিদ্যালয়ে গবেষণা ভিত্তিক কিছু বই তোমাদের সবসময় পড়তে হবে, তোমার লেখার ভিতরে ওই মানটা থাকতে হবে। তুমি শুধু এখানে ইন্টারমিডিয়েটে যেভাবে লিখছো সেভাবে লিখে গেলে এখন আর হবে না, তোমাকে লেখার মান বাড়াতে হবে। লেখার মান বাড়ানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে লেখা, লেখা এবং কি লেখা, লিখতে হবে, বুঝে গেছে? তো তোমাকে পড়তে হবে এবং লিখতেও হবে। আমাকে পড়ার অভ্যাসটা গড়ে তুলতে হবে, অবশ্যই অবশ্যই। তোমাকে টেক্সট বইগুলো তোমরা পড়ো, মনে করো উপন্যাস, উপন্যাসগুলো পড়ে ফেলবে, বেশি বোঝার দরকার নেই, যা বুঝছো তাই। এরপরে উপন্যাস নিয়ে বিভিন্ন গবেষক কি আলোচনা করছে এগুলো পড়বা, তখন তুমি বাকি সব জিনিস বুঝতে পারবা। কিন্তু তুমি যদি আগে গবেষণা করতে যাও তারপর উপন্যাস পড়তে যাও, দেখবে মাথা হ্যাং হয়ে গেছে। আগে তোমাকে মূল থিমটা বুঝতে হবে। আমরা একটা মুভি নিয়ে ডিসকাস করতে গেলে আগে মুভিটা দেখতে হবে, তারপর সেটা নিয়ে ডিসকাস করতে হবে। এখন মনে করো মুভি দেখো নাই, আমি সেটা নিয়ে ডিসকাস করতেছি, তোমাদের ক্লাসটা কি হবে না, ফ্রুটফুল হবে না। এই কারণে তোমরা এখন কি করবে, তোমাদের যে 10 তারিখ পর্যন্ত একটু ওয়েট করো, এর ভিতরে সিলেবাস দিয়ে দিবে। সিলেবাস দিয়ে দিলে সেই সিলেবাস অনুযায়ী টেক্সট বইগুলো কালেক্ট করে কি করবে, পড়া শুরু করে দিবে। টেক্সট বইগুলো তোমাদেরকে কিনতে হবে। তোমাদের টেক্সট বই হচ্ছে বিভিন্ন কবিতার বই, যেমন গত বছর ফার্স্ট ইয়ারে 4টা উপন্যাস ছিল, চোখের বালি, বিষাদ সিন্ধু, তারপর কপাল কুণ্ডলা, আরেকটা কি জানো, চোখের বালি, বিষাদ সিন্ধু, কপাল কুণ্ডলা, না না না, চোখের বালি, বিষাদ সিন্ধু, কপাল কুণ্ডলা, আরেকটা কি মনে নেই। তো এই ওই ওই এটা তোমাদের 4টা উপন্যাস নিয়ে পড়ে ফেলবা, বেশি বুঝার দরকার নাই, ওয়ার্ড মিনিং না জানলে ওটা ডিকশনারি ঘাটার দরকার নাই, জাস্ট পড়ে ফেলবে। তোমাদের কবিতার বই কি ছিল, অগ্নিবীণা, নকশিকাঁথার মাঠ, জাস্ট বইগুলো কিনে পড়ে ফেলবে, বুঝার দরকার নেই। যা বুঝছো তাই না, করতে গেলে কিছু হইলেও বুঝবে। ইন্টারমিডিয়েট 5 যখন করে আসছো, কিছু হইলেও বুঝবে। আর তোমরা আদিবাসী যারা আছো তারা ভাববেও না যে কি আমার বাংলা তো আমার মাতৃভাষা না, আমি এটা বুঝতেছি না। তোমাকে এই পরীক্ষার খাতায় তোমার লেখা থাকবে না তুমি আদিবাসী কিনা, তোমাকে বাংলাতে সেভাবেই কি করতে হবে, লিখতে হবে যেভাবে একজন বাঙালি লিখে। তোমাদের সামনে একটা ভালো রোল মডেল আছে আমাদের বিপন স্যার। বিপন স্যার কিন্তু, বিপন স্যার আমি এক ইউনিভার্সিটিতে পড়ছি, বিপন স্যার আমার ডিপার্টমেন্টে বড় ভাই, এখন স্যার ডাকতে হয় আর কি। হ্যাঁ, তো উনি কিন্তু ফার্স্ট বয় ছিল, বুঝে গেছে? বাঙালি ছেলেরা ওনার সাথে লেখা পারতো না। তো এখন তুমি চিন্তা করো, তোমাদের সামনে একটা রোল মডেল আছে আদিবাসীদের কাছে সামনে, তো তোমরা ওইটা দেখে ইন্সপায়ার হও। ওকে, তারপর হচ্ছে দেখো এই বইগুলো পড়ার, এখানে আবার স্বাধীন চিন্তা, বিশ্লেষণ, লেখনী, আলোচনার ক্ষমতা আস্তে আস্তে গড়ে তুলতে হবে। এটা কেমন গড়ে তুলবো, স্বাধীন চিন্তা কিভাবে গড়ে তুলবে? স্বাধীন চিন্তা মানে এই না তুমি যা খুশি তাই ভাববা। স্বাধীন চিন্তা মানে হচ্ছে যে তুমি নতুন কিছু আউট অফ বক্স চিন্তা করা।
যেমন এই যে আমি অনলাইনে ক্লাস নিচ্ছি, অনেক স্যারে বলে এগুলো অনলাইনে ক্লাস নিচ্ছে, আবার এক স্যারে বলে ভাই আমার অনলাইনে ক্লাস নিতে শরম লাগে। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আমার ক্লাস তোমরা এখন এখানে আসো 5-10 জন, কিন্তু আমি যখন এটা ক্লাসটা যখন এখন অনলাইনে চলে যাচ্ছে তখন এটা আমার শত শত হাজার হাজার মানুষ দেখতেছে, অনেকেই উপকার পাচ্ছে। তো আউট অফ বক্স চিন্তা করা হচ্ছে এইটা। তোমাকে স্বাধীন চিন্তা করতে হবে আস্তে আস্তে। আবার স্বাধীন চিন্তা করলে সাথে সাথেই সেটা করে ফেলিও না, প্রকাশ করে ফেলিও না। পরিচিত আপনজন কারোর সাথে শেয়ার করো, তারপর আস্তে আস্তে এটা গ্রহণযোগ্য করে তুলো, এটা লজিক্যাল চিন্তা করো, বিশ্লেষণ করো, লেখনী ও আলোচনার ক্ষমতা গড়ে তুলতে হবে। এই লেখনীর ক্ষমতা গড়ে তোলার সবচেয়ে ভালো বইতে বললাম লেখা, লেখা এবং লেখা। প্রতিদিন ডায়েরি লিখো, ফেসবুকে সুন্দর করে একটা পোস্ট লিখো সমসাময়িক বিষয় নিয়ে। হ্যাঁ, আমি আমার ফেসবুকে প্রচুর পোস্ট দিই। হ্যাঁ, ওগুলা তুমি ওভাবে চিন্তা ভাবনা করে দেখতে পারো। আমার মতোই করতে হবে এমন না, তুমি তোমার মতো করে ভাবলা, তোমার মতো করে লিখলা। এবং আলোচনার ক্ষমতা, এই যে আলোচনার ক্ষমতা, আমরা ইউটিউব বা এখন টিভি চ্যানেলগুলোতে আলোচনা টকশো দেখি না, তারা যে আলোচনা করে, আলোচনার ক্ষমতাটা গড়ে তুলতে হবে। এই আলোচনার ক্ষমতা গড়ে তোলার জন্য তোমাকে একটা দারুণ টিপস দিই, সেটা হচ্ছে যে পত্রিকা পড়বে। পত্রিকাতে শুধু খবর পড়বে না, পত্রিকাতে সম্পাদকীয় উপসম্পাদকীয় থাকে, সেই জিনিসগুলো পড়বে। এটা তো এখন আধুনিক আসছে, পডকাস্টও খারাপ না, ভালো। হ্যাঁ, বই পড়া, সম্পাদকীয় পড়া, উপসম্পাদকীয় পড়া। একটা জিনিস কি, পডকাস্টে অনেক 40 মিনিট 45 মিনিট ধরে অনেক আলোচনা করে, কিন্তু ওখান থেকে সামারাইজ করে তুমি তোমার ইনফরমেশন অফ ভ্যালু দেখা যাবে যে খুব অল্প। কিন্তু তুমি 1 ঘন্টা ব্যয় করে তুমি যদি কিছু সম্পাদকীয় উপসম্পাদকীয় পড়ো, তোমার ভ্যালুটা হবে এত বড়। বুঝে গেছে? পডকাস্ট, আমাদের দেশে যেগুলো পডকাস্ট হয় এগুলো কিন্তু আসলে অ্যাকচুয়ালি পডকাস্ট ওরকম না। এখানে তোমার টাকা দিয়ে পডকাস্ট করা যায়, ইচ্ছা মতো সে যা কিছু বলতেছে, কোনো ভেরিফিকেশন ছাড়াই কথা বলে দিচ্ছে। ওই যে বললাম না, 17 বছর বয়সে কোটিপতি, 18 বছর বয়সে বিলিয়নিয়ার, এগুলো কি টাকা দিয়ে তারা যায় ওখানে, ওখানে গিয়ে টাকা দিয়ে তারা নিজেদের ইয়েটা বাড়ায়। তুমি টাকা দিলে তোমাকেও নিউজ পডকাস্ট যেটা আছে, যেগুলোতে মানে বিভিন্ন কোন একটা বিষয় নিয়ে আমরা আমি নোটবুক নিয়ে আলোচনা করতেছি, তাহলে এই নোটবুকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছি, তো ওটা আমার ধারণা আসতেছে। হ্যাঁ, ওটা তোমার ধারণা আসতেছে, ওটা তো একটাই আছে। কিন্তু এই যে আইডেন্টিফাই করা কোনটা ভালো কোনটা খারাপ, এটাই তো তোমাদের সবচেয়ে বড় সমস্যা। তোমরা এখনো ওইগুলো অনেক কিছু তোমাদেরকে সহজে মোটিভেট করে ফেলা যাবে, আমাকে পারা যাবে না। তোমাদেরকে সহজে ডাইভার্ট করে ফেলা যাবে, আমাকে পারা যাবে না, কারণ আমি একটা সেই অবস্থানে নিজেকে পৌঁছাতে পেরেছি। তো এই জন্য আমি বলবো যে ভালো মানের পত্রিকার সম্পাদকীয় উপসম্পাদকীয় পড়ো। তোমার এই যে আলোচনার ক্ষমতাটা গড়ে উঠবে, তোমাদের এখনো ক্ষমতা গড়ে উঠে নাই। বুঝে গেছে? ক্ষমতাটা আস্তে আস্তে গড়ে তুলতে হবে। আমাদের সময় ব্যবস্থাপনা এবং পড়তে হবে। আমাদের অনার্স লাইফ মানে পড়াশোনা লাইফ। পড়াশোনা মানে যে তুমি শুধু বই নিয়ে করে পড়বে এরকম না, তোমাকে চলতে ফিরতে সবসময় পড়াশোনার একটা এনভায়রনমেন্ট গড়ে তুলতে হবে। তুমি মনে করো বাসে করে আসতেছো, ব্যাগে বইটা রাখলা, ওইখান থেকে আস্তে আস্তে ফেসবুক না টিপে বইটা করলাম। আমার মোবাইলে কিন্তু ফেসবুক নেই, আমি ফেসবুক ইউজ করি ল্যাপটপ থেকে, মোবাইল থেকে করি। কারণ কি, দেখা যাবে যে কি ওই যে হঠাৎ করে একজনকে ফোন দিতে গেছি, ফোন না দিয়ে আমি মোবাইল থেকে ওই ফেসবুকে বুঝাচ্ছি, হয়তো এরকম। এই জন্য সবার আগে যে কাজটা ফেসবুকটা মোবাইল থেকে অ্যাপসটা ডিসেবল করে দিবা। হ্যাঁ, দেখবে তোমাদের অনেক সময় বাঁচবে, বিশ্বাস করো অনেক সময় বাঁচবে। যদি না বাঁচে আমাকে বলি, চিন্তা ভাবনারও অনেক বেশি তৈরি হবে। তো হ্যাঁ, আমি ফেসবুক ইউজ করবো না তো এমন না, ফেসবুক ইউজ করবো পার্সোনাল ল্যাপটপ বা থেকে করবো। বুঝে গেছে? ল্যাপটপ থেকে করবা বা পিসি থেকে করবা। যদি ল্যাপটপ পিসি না থাকে, আমি বলবো যে একটা ল্যাপটপ অথবা পিসি কিনে ফেলো। দামি একটা মোবাইলের চাইতে একটা ল্যাপটপ বেশি গুরুত্বপূর্ণ। তুমি 50,000 টাকা দিয়ে একটা ফোন না কিনে 30,000 40,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনো,
30-40 হাজারের ভিতরে ভালো ল্যাপটপ পাওয়া যায়। এখন সার্ভাইভ করতেছি স্যার। হ্যাঁ এখন সার্ভাইভ করতেছি এটাতে। হ্যাঁ, আর যদি মনে হয় যে একসাথে এত টাকা কালেক্ট করতে পারবা না, সিঙ্গার শোরুম আছে না, ওখানে কিস্তিতে স্টুডেন্টদের জন্য ল্যাপটপ বিক্রি করে, দাম একটু বেশি পড়ে কিন্তু কিনে ফেলো, লাভ দিবে। বুঝা গেছে? একটা ল্যাপটপ কিনলে তোমাকে ওই তোমার ওখানে হাই যে কনফিগারেশন, হাই এত কিছু দরকার নাই। তুমি ল্যাপটপ নিয়ে কি করবা? সবচেয়ে বেশি হলো ওয়ার্ডে কাজ করবা আর পাওয়ার পয়েন্টে কাজ করবা। আমার গ্রাফিক্সের কাজ থাকে। আর গ্রাফিক্সের কাজও তুমি এখন ওই লেভেলের গ্রাফিক্সের ইয়েতে দাও না যে তোমাকে ওরকম ইয়ে করতে হবে। তোমাকে ওই লেভেলে ইয়েতে তোমাকে আরো 10 বছর স্ট্রাগল করতে হবে। এখানে আমাদের বর্তমান জেনারেশনের যে ইয়েগুলো আছে, এমনকি তো 10 জেনারেশন না 12 জেনারেশন আছে, তো যেটাই হোক তোমার বাজেটের ভিতরে একটা ল্যাপটপ কিনে ফেলো। বা এই যে 15-16 হাজার টাকা দিয়ে দেখছি যে অনেকগুলো ল্যাপটপ বিভিন্ন ইয়েতে বিক্রি করতেছে অনলাইনে, ওগুলো একটা নিতে পারো। তোমার কাজ হচ্ছে যে তোমার ল্যাপটপটার প্রথম কাজ হবে যে তুমি তোমার এই যে এখন বর্তমানে অনলাইনের যুগ, অনলাইনের যুগে তুমি যেন অনলাইন ক্লাসগুলো ঠিকভাবে করতে পারো। মোবাইল থেকে একটা দেখা আর ল্যাপটপের স্ক্রিনে দেখা অনেক পার্থক্য আছে না? পার্থক্য আছে কিনা? তো এই জন্য ল্যাপটপটা কিনো। আবার মনে করো তোমাকে মেইল পাঠাইলে কেউ, মোবাইল থেকে ওই ফাইলটা দেখা আর ল্যাপটপ থেকে দেখা পার্থক্য আছে, ঠিক আছে? তুমি একটা বই পিডিএফ বই ডাউনলোড করলা, পিডিএফ বইটা মোবাইল থেকে পড়লে এরকম 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 করে পড়তে হবে, ল্যাপটপে আর সেটা করা লাগবে না। তো এই জন্য সব দিক থেকে বিবেচনা করলে, আর পাশাপাশি হচ্ছে তোমাকে এমএস ওয়ার্ডের কাজ, পাওয়ার পয়েন্টের কাজ, এক্সেলের কাজ, এগুলো তো শিখতে হবে আস্তে আস্তে। এগুলো তো নিজেকে দক্ষ করে গড়ে তুলো। এখন তোমার, আমি যে সময় তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম তখন ওই এইসব কাজ জানতে পারাটা ছিল এক্সপার্ট লেভেলের কাজ। এখন আর এটা এক্সপার্ট লেভেলের কাজ নাই, এখন এটা না জানলে তোমার মদন বলবে সবাই। এটা একদম বেসিক নিড হয়ে গেছে, তাই এটা করো। এখন আমাদের সময় ব্যবস্থাপনা, আমাদের সবচেয়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টাইম। টাইম কেন সবচেয়ে ভ্যালুয়েবল বলো তো? প্রতিটা সেকেন্ড করার চিন্তা ভাবনা আসতে পারে। টাইম ভ্যালুয়েবল কারণ এই টাইম তুমি আরেকজনকে দিতে পারবা না, আরেকজন থেকে নিতে পারবা না, কোথাও জমা রাখতে পারবা না, ধার নিতে পারবা না, কিনতেও পারবা না, বিক্রি করতে পারবা না। এটা চলে গেছে, এটা ফেরত আসবে না। বুঝা গেছে? জীবনের একটা মুহূর্তে গিয়ে তোমার মনে হইতে পারে যে কি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো আমি এভাবে অবহেলা করেছি। আমরা টাইম নষ্ট করি সবচেয়ে বেশি কোথায়? ফেসবুকে, মোবাইলে না, ফেসবুকে। হ্যাঁ, তো এই যে মোবাইলটা একটা খুব বড় জিনিস, মোবাইলটা থেকে দূরে থাকার চেষ্টা করো অবশ্যই। মোবাইল থেকে যত স্মার্টফোন, আমরা স্মার্টফোন ব্যবহার করি না, স্মার্টফোন আমাদেরকে ব্যবহার করে। তুমি ফেসবুকে যতক্ষণ থাকতেছো, মোবাইলে যতক্ষণ থাকতেছো, বিভিন্ন অ্যাড আসে না, ওগুলো কি তোমাকে অ্যাড দেখাচ্ছে, ওইটা দেখানোর জন্য টাকা পাচ্ছে এরা, তো তোমাকে ইউজ করতেছে তারা। তুমি কেন তোমাকে ইউজ করতে দিবে? ইউ আর এ ভ্যালুয়েবল পারসন। সেই জন্য আমাকে টাইমের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইয়ে করতে হবে। এই যে প্রতিদিন কমপক্ষে 3-4 ঘন্টা একাডেমিক পড়াশোনা করবো, 3 থেকে 4 ঘন্টা। সেটা এমন হতে পারে কলেজ এবং বাসা দুইটা মিলেই হতে পারে। ওকে, এই জন্য আমি তোমাদেরকে একটা পরামর্শ দিব যে এই 3-4 ঘন্টা সময়টা কোন সময় ইয়ে করবা। অনেকে বুঝতে পারে না আমি কোন সময় পড়াশোনা করবো। একদম পারফেক্ট টাইম হচ্ছে সকালবেলা। ভোরবেলা উঠে সকাল 5টা বাজে ঘুমের থেকে উঠে করে ফেলবা 7টা 8টা 9টা পর্যন্ত। এরপরে সারাদিন যা খুশি তা খুশি করো। রাত্রে এসে আবার 9টা 10টার ভিতরে ঘুমিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সকালবেলার টাইমে পড়াশোনা করবা, যা পড়াশোনা করার সকালে। কারণ বাকি দিনের বাকি কি হবে না হবে এটা তুমি জানো না। রাত্রেবেলা তুমি হয়তো বা মন মেজাজ খারাপ থাকবে, পড়াশোনা করতে মুড থাকবে না, তাই না? আর আমাদের ধর্মীয় ভাবে দেখবে যে প্রত্যেকটা ধর্মেই সকালবেলা গুরুত্ব অপরিসীম বলা হয়েছে। তাই সকালবেলা উঠে 3-4 ঘন্টা পড়াশোনা করে। এই যে 3-4 ঘন্টা পড়াশোনা করবা, এর ভিতরে 3-4 ঘন্টার ভিতরে তোমাকে মাথায় রাখতে হবে তুমি একসাথে 3 ঘন্টা যদি 4 ঘন্টা পড়তে না পারো, ব্রেক দিয়ে দিয়ে পড়ো। মনে করো তুমি 5টা বাজে ঘুমের থেকে উঠলা, তারপর প্রার্থনা করে 5:30টার সময় পড়তে বসলা। 5:30 থেকে 6:30 পর্যন্ত 1 ঘন্টা পড়লা, বা 7টা পর্যন্ত 1 ঘন্টা পড়লা।
তারপর ওইটা নাস্তা করলাম, নাস্তা করে নাস্তা 7:30টার দিকে চা পানি খেয়ে আরেকবার 1 ঘন্টা পড়লাম। এবারে দেখলে যে কলেজের টাইম এসে চলে যেতে হবে, তুমি কলেজ থেকে কলেজে আসলা, ইয়ে করলা, বাসায় গেলা, ভাত খাইলে, দুপুরে রেস্ট নিলা, তখন রেস্ট নেওয়ার সময় শুয়ে শুয়ে তুমি 1 ঘন্টা পড়লা। হ্যাঁ, আবার মনে করো বাসে আসতেছো, 1 ঘন্টা 2 ঘন্টা রাস্তা, তখনও তুমি বাসের ভিতরে বসে পড়লা। বা মনে করো এখানে কলেজে আসছো, আইসা দেখলে যে আমাদের তো আসলে একটু ব্যস্ততা থাকে, এখন ইন্টারমিডিয়েট পরীক্ষা চলতেছে দেখে একটু ব্যস্ততা কম, তো তখন বসে আছি, তখন তোমরা বসে বসে ডিসকাস করলা, এগুলো পড়াশোনার ভিতরে চলে যাবে। আমি জাস্ট বলতেছি যে তোমাদের 3 থেকে 4 ঘন্টা প্রতিদিন টাইম রাখতেই হবে 24 ঘন্টার ভিতরে। রাখো, তোমাদেরই লাভ হবে, আমার লাভ নেই, লাভ তোমাদেরই হবে। বুঝে গেছে? অনার্স লেভেলে সবচেয়ে বড় সমস্যা যেটা, পড়াশোনার টাইম বেশি না। অনার্স লাইফে সবচেয়ে বড় প্রবলেম কি? আমার কথা যদি বিশ্বাস না হয়, অনার্সের ভাই বোনদেরকে একটু জিজ্ঞাসা করো, ভাই আপনি কয় ঘন্টা পড়েন দিনে? সবাই কি করে, ওই পরীক্ষার আগের দিন পড়বো, হ্যাঁ, লাস্ট বই কপি। এই জিনিসটা না করে তোমরা এখন থেকে প্রতিদিন 3-4 ঘন্টা করে পড়ো। সেই পড়াশোনা সব মিলে 3-4 ঘন্টা ধরো না, একাডেমিক পড়া ধরো, নিজেকে ডেভেলপমেন্টের জন্য পড়া ধরো, তুমি কোনো কোর্স করতেছো সেই কোর্সের পড়াশোনা ধরো, সব মিলে এভাবে 3-4 ঘন্টা হিসাব করো। কিন্তু ডেইলি, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, এভাবে করে হিসাব করো। দেখবে যে আফটার 6 মান্থ অর 1 ইয়ার, বা তুমি যে সময় অনার্স মাস্টার শেষ করে বেরোচ্ছ, তুমি বাকি আরো 1000 জন থেকে আগে আছো। ওকে, সবকিছু করবা, কোনোটাই বাদ দিবা না, এনজয় করবা। ওই সকালবেলা ওইটা পড়াশোনা করে ফেলবা, এরপরে বন্ধুদের সাথে ঘুরতে গেলে লস আছে। রাত্রে 8টা-9টা পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দিলা, কোনো সমস্যা নাই। বাসায় আসছো, বাচ্চা থেকে ঘুমাই গেছো, সকাল ওইটা পড়ে ফেলছো, সবকিছু হচ্ছে না। তো শুধুমাত্র সকালবেলা পড়ে ফেললে এভাবে করে, আর চলতে ফিরতে কাজ করতে এভাবে কাজটা সময়টা লাগাইলে তোমার এভাবে কি অনেক কিছুই কি সহজ হয়ে যাবে। ওই যে একটা আছে যে, মনে করো আমাদেরকে একটা স্যার আমাদেরকে একটা ট্রেনিং এ বলছিল এরকম যে, স্যারে গেছে ইংল্যান্ডে, ইংল্যান্ডে যাওয়ার সময় সে তখন তার ট্রেনিং এ যেতে গেছে, তো সে দেখলো ট্রেনের ভিতরে একটা মহিলা, তার এক হাতে কি বাচ্চা, হ্যাঁ, আর এক হাতে একটা বই, এক হাতে বাচ্চা আর এক হাতে বই, আবার সামনে কফি রাখা। তাহলে সে কয়টা কাজ করতেছে? সে 4টা কাজ করতেছে। বাচ্চা সামলাচ্ছে, বই পড়তেছে, কফিও খাচ্ছে, আবার সে অফিসেও যাচ্ছে। 4টা কাজ করতেছে না? স্মার্টলি কাজ করতেছে সে, তাই না? হ্যাঁ, এই যে জিনিসগুলো এভাবে কাজে লাগাবো, কেমন? তারপর হচ্ছে সাপ্তাহিক রুটিন তৈরি করে ফেলা। তোমাকে রুটিনে তুমি কোন দিন কি পড়বে, কি করবে, ক্লাস, স্টাডি গ্রুপ, কো কারিকুলার অ্যাক্টিভিটি, ডিভিশন, এগুলো তুমি এখানে এইভাবে তোমার মতো করে একটা রুটিন তৈরি করে ফেলবা। পড়ানোর টেকনিক, অ্যাক্টিভ রিকল, স্পিড, রিপিটেশন ইত্যাদি স্মার্ট স্টাডি পদ্ধতি করবা। পড়ানোর টেকনিক হচ্ছে কিছুক্ষণ পরে একটু চোখ বন্ধ করে 30 সেকেন্ড 1 মিনিটের জন্য রেস্ট নেয়, কারণ একটা সময় পড়তে পড়তে মাথা হয়ে যায়, ভোতার মতো একটা ভোতা অনুভূতি হয়। তো সময় তুমি একটু এভাবে করে মোবাইল টিপবা না, আবার ওই সময় হ্যাঁ মোবাইলে ঢুকে যাবে, ওই 1 মিনিটের জন্য ঢুকবা, 2 ঘন্টা পার হয়ে যাবে। আর হচ্ছে যে মোবাইলটা আমাদের মস্তিষ্ককে সবচেয়ে বেশি কি রাখে, মোবাইলটা আমাদের মস্তিষ্ককে বেশি গরম রাখে, উত্তেজিত করে রাখে, বুঝে গেছে? সেই জন্য আমাদের ওই পড়তে পড়তে যখন বেশি একটু হ্যাং মনে হবে, জাস্ট চোখ বন্ধ করে গভীর করে এভাবে নিঃশ্বাস নিবা, এভাবে 3-4 বার, ঠিক আছে? আস্তে আস্তে ছাড়বে, দেখবে তোমাকে অনেক ফ্রেশ লাগতেছে। হ্যাঁ, মেডিটেশন। তারপর হচ্ছে অ্যাক্টিভ রিকল, তুমি কি পড়ছো সেটা একটু আবার মনে করার চেষ্টা করা। স্পিড রিপিটেশন, দ্রুত তুমি সেই কথাগুলো পড়লা, হ্যাঁ, বিভিন্ন জিনিসগুলা এগুলো একটু মনে মুখস্থ মতো করা, একটু জোরে জোরে পড়া, এরকম অনেক ধরনের এগুলো আছে, এগুলো তোমরা ইউটিউবে সার্চ দিলে এগুলো প্রত্যেকটা
বের হয়ে আসবে। এখন হচ্ছে ইউটিউব হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক, কিন্তু আবার সাবধান, ইউটিউব আবার সবচেয়ে বড় শত্রু। তুমি হয়তো বা অ্যাক্টিভ রিকল করতে গেছো, কি নিয়ে এটা দেখতে গেছো, অ্যাক্টিভ রিকল ইয়া দেখতে গিয়ে তুমি এখানে চলে গেলা, দেখি রিকল মুভিতে চলে গেল, ওই যে দেখবা একটা ভিডিও দেখছো ওরকম করে আরো কয়েকটা নোটিফিকেশন চলে আসে, হ্যাঁ ওরকম ইয়ে চলে আসে, বা ওই যে অ্যাডাল্ট রেটেড বিভিন্ন এগুলো চলে আসে, ওগুলো তো দেখতে মজাই লাগে, তাই না? মজা লাগবে, অবশ্যই মজা লাগবে, পয়সা না লাগলে কখন লাগবে? হ্যাঁ, তো সাবধান, ওইটার ব্যাপারে সাবধান থাকতে হবে। এক্ষেত্রে আমি বলি যে ইউটিউবে ভিডিও দেখার জন্য কম্পিউটার বেস্ট। কেন কম্পিউটার বেস্ট জানো? মোবাইলে তুমি যখন দেখবা ওখানে নোটিফিকেশন আর অনেকগুলো অটোমেটিক চলে আসে, কিন্তু কম্পিউটারে এটা আসে না। কারণ এরা ইউটিউব অ্যাপস বানাইছে, ফেসবুক অ্যাপস বানাইছে ওভাবে যাতে বেশিরভাগ ইউজার যেহেতু মোবাইল, সেটাতে তারা ফোকাস করছে বেশি। তুমি এটা জানো যে ফেসবুকের যে নোটিফিকেশনের কালার লাল, সেই লালটা কোন গ্রেডে লাল হবে সেটা বের করার জন্য ফেসবুক কয়েক হাজার কোটি টাকা খরচ করছে। আমরা কিন্তু ফেসবুকে ঢুকলে সবার আগে কি করি, লাল নোটিফিকেশনে চোখ চলে যায়, আমরা ওখানে গিয়ে দেখি, কারণ আমাকে ওটা আকৃষ্ট করে। তারপর দেখবে ফেসবুক মেসেঞ্জারের যে আওয়াজটা, টুম করে একটা আওয়াজ হয়, তুমি গভীর ঘুমে থাকলেও ঘুম ভেঙে যাচ্ছে, খেয়াল করে দেখছো কিনা? কিন্তু অনেক বড় একটা কিছু ভেঙে পড়ে গেছে, খবর নাই, কিন্তু ওটা টুম করে একটা আওয়াজ হয়েছে, ঘুম ভেঙে গেছে। তো এই যে এগুলো অনেক গবেষণা করে এরা ইয়ে করছে, কারণ কি, তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য, তাই এটা সবসময় ইয়ে করতে হবে। তারপর হচ্ছে যে বর্জনীয় যে জিনিসগুলো পরীক্ষার আগে রাতে মুখস্থ, এটা হচ্ছে আমাদের অনার্সের স্টুডেন্টের একদম সবার 99.99% কি করে, 99.99% এটা করে আগের রাতে পড়তে দেওয়া। আগের রাতে ঘুমাবা, পরীক্ষার আগের রাতে, পরীক্ষার আগের রাতে সন্ধ্যার পর থেকে পড়বা না, ঘুমাতে চলে যাবা, কারণ ব্রেন ঠান্ডা থাকলে পরীক্ষার হলে তুমি সুন্দর করে লিখতে পারবা। এই জন্য এটা বাদ দিলা। আর গাইড নির্ভরতা একদমই বাদ। তোমাদের এখানে একটু বলে রাখি, ওই যে কথাই আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ব্যতিক্রম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কি সব ব্যতিক্রম, মানে বুঝছো, সবাই ব্যতিক্রম গাইড কিনে, সব অনার্সে সবাই, সব সাবজেক্টে সবাই ব্যতিক্রম গাইড কিনে। এটা একদম ব্যতিক্রম গাইড ভুলেও করবা না, ভুলেও করবা না ব্যতিক্রম গাইড, কোনো গাইডই করবা না। পরীক্ষা জাস্ট 2 মাস আগে আমি বলবো কি করতে হবে, ঠিক আছে? তোমাদের এখন ফার্স্ট ইয়ার যেহেতু, আমি তোমাদেরকে বলবো যে কোনো গাইড কিনবা না, সবাই অবশ্যই টেক্সট বইগুলো কিনে ফেলবা। আমি গ্রুপে বলে দিব কি কি বই কিনতে হবে তোমাদের, ওই বইগুলো কিনে রাখবা। তোমরা বাংলার স্টুডেন্ট, তোমাদের বাসায় একটা আলাদা লাইব্রেরি থাকবে, একটা বুক সেলফ থাকবে যেখানে বই সাজানো থাকবে। যে মানুষ তোমার বাসায় আসবে একটা বুক সেলফ দেখবে, সে তোমার সম্পর্কে কি ভাববে, আর কিছু না হোক, তোমার ইমেজ তো বেড়ে যাচ্ছে, ভ্যালু তো বেড়ে যাচ্ছে, তাই না? তোমাকে তাই ভাবে মাথায় রাখতে হবে, তোমার বাংলাদেশ স্টুডেন্ট, তোমার বাসায় একটা আলাদা লাইব্রেরি থাকতে হবে। তো এই জন্য গাইড কিনবা না, গাইড কিনবা না, গাইড কিনবা না। গাইড, এই ব্যতিক্রম গাইড সত্যি কথা বলি আমাদের কিন্তু ফ্রি ফ্রি দিয়ে দেয়। আমি সেদিন ক্লাস নিতে গিয়ে, এবং হঠাৎ করে একটা স্টুডেন্ট চলে আসছে, আমি ক্লাস নিব, প্রিপারেশন তো নেওয়া নেই, আমি ভাবছি ওখান থেকে গাইড থেকে একটু দেখে, আমি নিজে এগুলো বুঝতেছি না কি লিখছে, বিভিন্ন জায়গা থেকে কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট বসাই দিছে, কি লিখছে আমি নিজেই বুঝতেছি না। তোমরা কেন বুঝবো? জিনিসটা বুঝে গেছে? সামঞ্জস্য নাই লেখা, হ্যাঁ হ্যাঁ, ওখানে ভুল থাকলে ভুল দিয়ে বলবা। এই জন্য তোমরা গাইড করবা না, গাইড না করে মূল টেক্সট পড়লে প্রশ্ন যেভাবে আসুক তুমি লিখতে পারবে। হ্যাঁ, টেক্সটের বাইরে থেকে তো কোনো প্রশ্ন আসবে না। তোমার যদি বললো যে কপালকুণ্ডল উপন্যাসে শিল্পমূল্য বিচার করো, তুমি যদি জানো যে শিল্পমূল্য বিচার করতে গেলে কি কি থাকতে হয়, চরিত্র আলোচনা, ঘটনা, ঠিক আছে, উপমা উৎপ্রেক্ষা, তার বিভিন্ন যে সামাজিক সমাজচিত্র, এইসব জিনিসগুলো গরল আলোচনা করলে শিল্পমূল্য বিচার হয়ে যায়। তো তুমি যখন এগুলো জানবা, তুমি কেন গাইড করতে যাবা? তুমি যখন অরিজিনাল উপন্যাসটা পড়ে ফেলছো,
তুমি যেভাবে নিজে বানিয়ে লিখতে পারবে সুন্দর করে, গাইডের এত সুন্দর করে লিখতে পারবে না, তাই গাইড করবে না। বুঝা গেছে? আর ওই যে তুমি যে নিয়মিত পড়াশোনা যদি করো, প্রতিদিন যদি পত্রিকা পড়ো, প্রতিদিন যদি অন্য বই পড়ো, অন্যান্য বিভিন্ন ডেভেলপমেন্ট, সেলফ ডেভেলপমেন্টের সাথে যদি তুমি জড়িত থাকো, দেখবে তো তোমার লেখার মান আরো অনেক বেশি সুন্দর হয়ে গেছে। আর প্রতিদিন একটু লেখার অভ্যাস করা, এগুলোতে তোমার লেখার মান অনেক বেশি হয়ে যাবে। অল্প করে তুমি অনেক বেশি সুন্দর করে পরীক্ষার খাতায় লিখতে পারবে। তাই গাইড করে শুধু শুধু মাথা নষ্ট করে লাভ নেই। ওকে, টিক মার্ক স্টাডি মানে হচ্ছে যে সাজেশন। সবাই দেখবে সাজেশন খুঁজে, খালি স্যার সাজেশন সাজেশন না। একবার একটা স্টুডেন্ট বলছে যে স্যার এতবার ক্লাসে আসার সময় নেই, হ্যাঁ আমাকে সাজেশন দিয়ে দেন, আমি পড়ে নিব। আমি ক্লাস থেকে বের করে দিচ্ছি, আর আমি পরীক্ষায় দিতে দিয়ে দিই। অনার্স পড়তে আসছে, অ্যাটিটিউড স্যারদের সাথে দেখাবো না। তোমরা অনার্সে যে লেভেলে আসছো, এগুলো আমরা বহুত আগে ফেলে আসছি। বুঝা গেছে? বান্দরবান কলেজে বা আমার সাথে অনলাইনে যারা আছে, অ্যাটিটিউড আমার সাথে দেখাবো না, আমি এগুলো গুনি না। বুঝা গেছে? তো এই জিনিসটা মাথায় রাখবে সবসময়। আমার সাথে অ্যাটিটিউড দেখাইতে আসবা, বা আমার সাথে তুমি আমার সাথে ভালো রেগুলার ক্লাস করবা, I am free to you, but I am not your friend. I am friendly to you, but I am not your friend. Mind it. Clear? এই টিক মার্ক স্টাডি, এই যে সাজেশন নির্ভর পড়াশোনা বাদ দিবা। সাজেশন পরীক্ষার এক সপ্তাহ আগে নিবা। আমি তোমাদের সাজেশন দিয়ে দিব, সময় হবে তখন আমি দিয়ে দিব। কিন্তু তোমরা এখন থেকে সাজেশন নির্ভর পড়াশোনা করবো না। তোমরা সব করার চেষ্টা করবো, সর্বভুক হও, সর্বভুক। যখন যেটা আসতেছে পড়তে থাকো, পড়তে থাকো, পড়ো। শুধু মানে তোমার টেক্সট বই পড়তে হবে এমন না, তোমার অন্য বই পড়ার অভ্যাস থাকলে সেটা পড়ো। মাসে মিনিমাম 4টা তোমার মন মতো বই পড়ার চেষ্টা করো। টেক্সট বই বাদে অন্য যে কোনো বিষয় তোমার আগ্রহ আছে, তোমার ভ্রমণ নিয়ে আগ্রহ, তুমি ভ্রমণ নিয়ে পড়ো। তোমার মনে করো যে সায়েন্স নিয়ে আগ্রহ, সায়েন্স নিয়ে পড়ো। তোমার যদি মনে হয় যে তুমি রাজনীতি নিয়ে আগ্রহ, রাজনৈতিক বিষয়ে বই পড়ো। ঠিক আছে? 10টা শার্টের চাইতে 10টা বই তোমার বেশি গুরুত্বপূর্ণ। বুঝা গেছে? তোমার একটা দামি কাপড়ের চাইতে একটা ভালো বই তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। ওকে? আর ভ্রমণ করবা, বেশি বেশি ভ্রমণ করবা, ট্যুর দিবা বেশি বেশি। এই বয়সে টাকা হইলে ট্যুর দিতে পারবো না। এই বয়সে ট্যুর দিয়ে যে মজাটা পাবা, সেটা টাকা হলেও পাবে না। আমার মনে আছে আমি 2001 সালে কক্সবাজারে বন্ধুদের সাথে বেড়াইতে গেছিলাম। ওখানে হোটেলে থাকার টাকা নাই, আমরা স্কুলে একটা রুম নিয়ে পেপার বিছায় শীতকালে সেই পেপার উপর শুয়েছি। কিন্তু আমি এই যে এখনো বলতেছি, আমার এখনো সেই স্মৃতি জল করতেছে। কিন্তু এরপরে আমি অনেকবার কক্সবাজার গেছি, 5 স্টার হোটেলে থাকছি, কিন্তু ওই ফিলিংসটা আমি পাইনি। সারা রাত ওখানে বন্ধুদের সাথে মজা করছি, মশা কামড়াচ্ছে, এটা করতেছি ওটা করতেছি, এই যে স্মৃতিগুলা, এটা এখন আর আমাদের নাই। এই জন্য স্টুডেন্ট লাইফে যত বেশি পারো ট্যুর দাও। আশেপাশে এই বান্দরবানের বিভিন্ন ট্যুরের জায়গা আছে, কক্সবাজার আছে, রাঙামাটি আছে, কাপ্তাই আছে, ডে ট্যুর দাও ছোট ছোট। তোমরা এখানে এই হিসেবে এমন একটা পয়েন্টে আসো যেখান থেকে সবগুলো জায়গার কাছে, পুরো বাংলাদেশের মানুষ এখানে বেড়াইতে আসে, আসে না? আসে কিনা? তো তোমরা এখানে যেহেতু এখানেই আসো, এখান থেকে আশেপাশে ছোট ছোট ট্যুর দাও। একদিন দেখবে যে এভাবে ট্যুর দিলে বন্ধুরা মিলে তোমাদের ভিতরে সহমর্মিতা বাড়বে, তোমাদের ভিতরে পড়াশোনার আগ্রহ তৈরি হবে, ক্লাসে আসার আগ্রহ তৈরি হবে, স্টুডেন্ট লাইফটা অনেক বেশি এনজয় করবে মনে হবে। তোমরা জীবনের সবচেয়ে সুন্দর সময়ে আজকে থেকে পদার্পণ করলাম। সবচেয়ে সুন্দর সময় এই যে অনার্স লাইফ, মাস্টার্স লাইফ, এরপরে কিন্তু আর লাইফ নেই, এরপর খালি প্যারা প্যারা। এখন তোমাদের মোটামুটি বাসা থেকে বেশি অনুমতিও নেওয়া লাগবে না, আবার কি টাকা পয়সা মোটামুটি আছে, তাই না? হ্যাঁ, সাহসও আছে, একটা বুদ্ধিমান হইছ, হারা যাওয়ারও সম্ভাবনা নাই। এই জিনিসগুলো মাথায় রাখবে। তবে অবশ্যই হ্যাঁ, বিশেষ করে মেয়েরা বা ছেলেরা, তোমরা যখনই যেদিন যেখানে বেড়াতে যাও না কেন, তুমি যতই অনার্সে পড়ো না কেন, ফ্যামিলিকে জানাবা, ফ্যামিলিকে অবশ্যই জানাই যাবে। কাদের সাথে যাচ্ছ সেটাও জানাই যাবে, কাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যাবে। এবং তুমি কক্সবাজার যাবা বললে কাপ্তাই চলে যাবে না,
তুমি রহিমের সাথে যাচ্ছ বলে করিমের নাম্বার দিয়ে আসিও না। তোমার সেফটির জন্য যাদের সাথে যাচ্ছ তাদের কথায় অবশ্যই ফ্যামিলির অনুমতি নিয়ে করবা। আর তোমরা যদি ট্যুর দাও, ঠিক আছে, বিভিন্ন ট্যুর দিবা বা বিভিন্ন জায়গায় যাবা, যেখানে যাও না কেন, যদি মনে করো যে না আমরা এমনি গেলে অনুমতি পাবো না বাসার থেকে, যদি স্যারকে নিয়ে যাওয়া যায় অনুমতি পাওয়া যাবে, আমাকে বলিও, আমি যাবো তোমাদের সাথে, সমস্যা নেই। তোমরা তোমাদের মতো ঘুরবা ফিরবা, আমি আমার মতো থাকবো। আমি তোমাদের এনজয়মেন্টে বাধা দিব না, কিন্তু আমি চাচ্ছি অভ্যাসটা করে তুলবো। ফ্যামিলির সাথে বেশি ইয়ে করবো না। ফ্যামিলি মনে রাখবে, দিন শেষে তোমার বাবা মা, তোমার ফ্যামিলি তোমাকে সাপোর্ট দিবে, যত কিছু দায়ী হয়ে যাবে। ওকে, তাই ফ্যামিলির সাথে কি করবে না, বিট্রেয়াল করবে না। আমি কি ক্লাস বেশি লেন্দি হয়ে যাচ্ছে? এখন হচ্ছে যে লেখালেখি, একাডেমিক কমিউনিকেশন স্কিল, এগুলো বানাতে হবে। বিশ্ববিদ্যালয় মানে লেখালেখি ভিত্তিক মূল্যায়ন। তোমার লেখা কিন্তু এখন শুধু লিখে গেলেই হবে না, তোমার শব্দ চয়ন, বাক্য গঠন, অনেক কিছু কি ডিপেন্ড করবে। শব্দ চয়ন, যেমন একটা উদাহরণ দিয়ে বুঝাই, কুকুর ছানা যে জিনিস, কুত্তার বাচ্চাও একই জিনিস, দুইটাই তো একই জিনিস, কিন্তু শব্দ চয়নের কারণে দুইটা ভিন্ন ধরনের এফেক্ট ফেলতেছে, তাই না? ফেলতেছে কিনা? তাই তোমার এই যে শব্দ চয়নে, লেখনী ভিত্তিক, এগুলোতে আমার মনোযোগ দিতে হবে। এবং এটা ভালো করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে কি, বড় বড় লেখকদের বই পড়া, নিয়মিত পেপার পত্রিকা পড়া, তাহলে তোমার এই লেখাভিত্তিক মূল্যায়ন বাড়বে। প্রতিটি বিষয়ে শর্ট নোট, অ্যাসাইনমেন্ট, টিউটোরিয়াল এগুলো দিতে হয়, তোমাদেরকে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, এগুলো টাইম মতো কমপ্লিট করে ফেলবা। প্রতিদিন 3-4 ঘন্টা সময় পড়াশোনার জন্য রাখবা না, ওই টাইমের ভিতরে এগুলো করে ফেলবা, ঠিক আছে? শর্ট নোটস তৈরি করবা। শর্ট নোটস, মনে করো তুমি একটা উপন্যাস পড়ছো, ওই উপন্যাসটা তোমার টেক্সট। একটা কবিতার বই পড়ছো, কবিতার বইটা তোমার টেক্সট। কবিতাটা কে লিখছে, কখন লিখছে, এখানে কোন কোন গুরুত্বপূর্ণ লাইন, এগুলো শর্ট নোটস তুমি তৈরি করে ফেলবে। বুঝা গেছে? পরীক্ষার আগের দিন রাত্রেবেলা শুধু ওগুলো রিভিশন দিবে। মনে করো তুমি কপালকুণ্ডল উপন্যাস পড়ছো, কপালকুণ্ডল উপন্যাস নিয়ে 2 পৃষ্ঠার একটা শর্ট নোটস তৈরি করবা। কপালকুণ্ডলের উপন্যাসটা কবে প্রকাশিত হয়েছে, কপালকুণ্ডল উপন্যাস নিয়ে কোন কি বলছে, এখানকার গুরুত্বপূর্ণ উক্তিগুলো কি কি, এরকম করে একটা শর্ট নোটস 2 পৃষ্ঠার ভিতরে তৈরি করবা। হ্যাঁ, সামারি মতো করে একটা তৈরি করবা। তোমাদের ওই যে ফার্স্ট পেপার পড়ছো না বাংলাতে, মনে করো রেইনকোট গল্পটা পড়ছো, রেইনকোট গল্পের একটা পাঠ পরিচিতি অংশ থাকতো, শব্দার্থ টিকা অংশ থাকতো। তোমরা ওভাবে শব্দার্থ টিকা এবং পাঠ পরিচিতি অংশ নিজেরাই তৈরি করবে, বুঝলে? এটা এখন আর তোমাদেরকে কেউ তৈরি করে দিবে না। পরীক্ষার আগের দিন রাতে ওইগুলোই পড়বা ভালো করে, তাহলে দেখবে যে অনেক ভালো রেজাল্ট করতে পারতেছো। রিসার্চ মাইন্ডসেট তৈরি করা, মানে তুমি যে গবেষণা, তুমি এখন অনার্সে পড়তেছো, তোমার একটা গবেষণালব্ধ তোমার জীবন তৈরি হচ্ছে, এই মাইন্ডসেট আপ তো তৈরি করতে হবে। তুমি শুধু মুখস্থ করে পরীক্ষার খাতা বমি করে দিয়ে আসবা, এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে। তুমি একটা গবেষক মাইন্ডসেট আপ তোমার থাকতে হবে। কেন করছি আমি জিনিসটা, কেন করতেছি, কিভাবে জানবো, কিভাবে আমি এই জিনিসটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো, এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে। আমি কবিতা কেন পড়তেছি, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, কেন আমি কবিতাগুলো পড়তেছি? কারণ হচ্ছে যে তোমরা বাংলার স্টুডেন্ট, তোমাদেরকে যদি ক্লাসিক্যাল কবিতা না পড়াই, তোমরা ওই ক্লাসিক্যাল কবিতা আর হিরো আলমের কবিতার পার্থক্য বুঝবা না, বুঝা গেছে? এই জন্য আমাকে এগুলো জানতে হবে, প্র্যাকটিস করা, বিভিন্ন বিষয় প্রতিদিন প্র্যাকটিস করা। ওই যে ডায়েরি লিখবে, করবা, প্রতিদিন 200 থেকে 300 শব্দ লিখো, নিজের ভাষায় একটা ডায়েরি মেনটেন করো। ডায়েরি মেনটেন করো। বাংলা ইংরেজি উভয় বিষয়ে দক্ষতা অর্জন করো। আমাদের একটা জিনিস আমি বলি সবসময়, যে আমাদের অনেকে স্টুডেন্ট মনে করে যে আমি বাংলা পড়তেছি, ইংরেজি বুঝি আমার দরকার নাই। সম্পূর্ণরূপে একটা ভুল ধারণা। তোমাকে বাংলা যেমন ভালো করতে হবে, ইংরেজিতেও ভালো করতে হবে। বাংলার স্টুডেন্ট মানে তুমি ইংরেজিতে বকলম, এই চিন্তা করা যাবে না। ইংরেজিতে তোমার দক্ষতা অর্জন করতে হবে। সেই জন্য এখন থেকে দরকার হলে তোমাদের যে ফার্স্ট ইয়ার থেকে ইংরেজি করছে, ইংরেজিটা খুব সিরিয়াসলি পড়ো। আমি তোমাদেরকে বলবো যে তোমরা এখন থেকে কি হবার জীবনে সেটা মাইন্ডসেট আপ সেট করো, সেটা অনুযায়ী নিজেদের দক্ষতা গড়ে তুলি। ইংরেজি তুমি ব্যবসা করতে গেলেও লাগবে।
ইংরেজিতে তুমি চাকরি না, শুধু চাকরি করতে গেলে তো অবশ্যই লাগবে, সরকারি চাকরি পরীক্ষাতে তো অবশ্যই ইংরেজিতে তোমাকে আসল দক্ষতা দেখা হবে, বেসরকারি চাকরিতে তো আরো বেশি, আর ব্যবসা করতে গেলে আরো বেশি। ব্যবসা করতে গেলে তোমাকে ইংরেজির অনেক কিছু জানতে হবে, কনভারসেশনের জন্য, নানাভাবে দেশ বিদেশের ইয়াদের সাথে কথা বলার জন্য, তাই না? তো এই জন্য আমার ইংরেজি দক্ষতা গড়ে তুলবা, ইংরেজি সবসময় টাচে রাখবা। ইংরেজিটা সবসময় টাচে রাখবা কিভাবে? বাংলা তো তুমি পড়তেছো, বাংলার ভিতরে তোমার এমনিতেই হয়ে যাবে, কিন্তু বাংলার স্টুডেন্ট হিসেবে আমাকে ইংরেজিতে টাচে রাখার জন্য ইংরেজি নিউজ দেখবো, আল জাজিরা, বিবিসি, সিএনএন, এদের নিউজগুলো আমি 10 মিনিট 15 মিনিট করে দেখার চেষ্টা করব। তারপর হচ্ছে যে বিভিন্ন ছোট ভাই বোনদের বিভিন্ন গল্পের বই থাকে ইংরেজি, এগুলো পড়বা। যেমন আমি অনার্সে থাকতে হ্যারি পটার বইটা শেষ করে ফেলছিলাম। হ্যারি পটার পড়ছো তোমরা? এই যে ইংরেজিতে বিভিন্ন ছোট ছোট, আমি প্রাইভেট পড়াইতাম, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, তো ওদেরকে বিভিন্ন ধরনের ইংরেজি ছোট ছোট গল্পের বই ছিল, ওগুলো আমি পড়ে ফেলতাম। আমার তখন পড়তে ভালো লাগতো, কিন্তু পরে দেখছি যে আসলে এটা আমার অনেক কাজ দিছে। তো তোমরা ওই জিনিসটা করতে পারো, ইংরেজিটা টাচে রাখবে। এখন যদি গল্পের বই বা এরকম কিছু না পাও, সেক্ষেত্রে কি করতে পারো, সপ্তাহে একটা করে ইংরেজি পত্রিকা কিনবে, সেই ইংরেজি পত্রিকাটা একটু উল্টে পাল্টে 1 সপ্তাহ ধরে উল্টে পাল্টে দেখবা। ছোট ছোট যেটা যেটা পড়তে পারো মনে হচ্ছে এটা পড়ার চেষ্টা করো, জাস্ট অভ্যাসটা করে তুলো। অনেকে ইংলিশ দেখলেই গায়ের এরকম করে, গা ব্যথা করে, তাই না? ইংরেজি দেখলে এরকম হয় না, ওইটা তার থাকবে না, অভ্যস্ততা তৈরি হয়ে যাবে। বুঝা গেছে? আচ্ছা, কো-কারিকুলার ইনভলভমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, এটা বললাম স্কিল ডেভেলপমেন্টে তোমাকে তৈরি করতে হবে। এখনকার চাকরি উচ্চশিক্ষা শুধু সিজিপিএ না, কমিউনিকেশন স্কিল, টিমওয়ার্ক, লিডারশিপ, ডিজিটাল লিটারেসি, এগুলো জরুরি। সিজিপিএ, তোমরা এই যে সিজিপিএ পূর্ণরূপ কি জানো? তোমরা তো ইন্টারমিডিয়েটে পড়ে আসছো শুধু কি জিপিএ। এখন সিজিপিএ মানে কি? অনার্সে তোমাদের হবে সিজিপিএ হিসাব, অনার্সে তোমাদের হিসাবটা কি হবে? সিজিপিএ। জিপিএ মানে কি বলো দিনিয়া? পারতেছ না, বলো। বসে বসে বলো, সমস্যা নাই। গ্রেড পয়েন্ট এভারেজ। আর সিজিপিএ মানে হচ্ছে, সিটা মানে হচ্ছে কিউমুলেটিভ, ঠিক আছে? মানে সম্মানিত জিপিএ। তোমার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার গিয়ে তারপর গিয়ে একটা এভারেজ হবে, হিসাব হবে, ওটাই হবে তোমার অনার্সের জিপিএ। 4 বছর মেয়াদি পড়ালেখা এখানে। তো এই জন্য এটা আমাকে মাথায়, এই সিজিপিএ আমার ফ্যাক্ট না, সিজিপিএ চাইতে আমার বেশি দরকার কমিউনিকেশন স্কিল, কিভাবে কথা বলবো, একজনকে স্যারকে প্রশ্ন করবো। যেমন আমাকে পেজে অনেকে প্রশ্ন করে, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কথা ছিল। কি কথা বলো? স্যার মানে স্যার যদি কিছু মনে না করেন। আরে ভাই, আমার তো এত সময় নেই এত রিপ্লাই দেয়। তুমি একসাথে প্রশ্নটা করতে পারো, স্যার আসসালামু আলাইকুম, আমি অমুক এত বেচার স্টুডেন্ট, আমি এই সমস্যায় পড়ছি, এটা থেকে আমি কিভাবে আপনার সাহায্য পেতে পারি। এভাবে যখন তুমি লিখবে তখন না আমি তোমাকে রিপ্লাই দিতে পারবো। এখন আমার বারবার যদি তোমাকে রিপ্লাই দিতে হয়, বারবার যদি রিপ্লাই দিতে হয়, এখন অনেক সময় হয় কি, ওই আসসালামু আলাইকুম দিয়ে বসে আছে, আর কোনো কিছু বলে না, আমার আর এদেরকে রিপ্লাই দিতে ইচ্ছা করে না। হ্যাঁ কি অনেকেই যখন মেসেজ আর কমেন্ট এগুলো যখন একসাথে করে, তখন একজনকে রিপ্লাই দিতে গিয়ে ওইটা বিরক্ত করিয়ে যায়। এই জন্য গঠনমূলক ভাবে তোমাকে এগুলো জানতে হবে। তুমি যে একজনকে মেসেজ দিচ্ছ, সে কি মেসেজটা পড়তে পারবে কিনা, সে মেসেজটা পাইছে কিনা, মেসেজটা পাওয়ার পর সেই জিনিসটা বুঝতে পারছে কিনা, সেটার ফিডব্যাকটা কেমন হয়েছে, ইত্যাদি সবকিছু তোমাকে বিবেচনা করতে হবে। বাংলার মতো একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আমরা যদি কারোর সাথে কথা বলি মেসেজে, আমরা যদি বাংলায় টাইপিংটা করি তাহলে আমাদের ভালো হয়। ওইটাতে আমাদের একটা স্কিল আছে। অবশ্যই হয় বাংলায় লিখবা, আর নাহলে পুরোটা ইংলিশে লিখবা। ইংরেজিতে লিখলে লেখো, ইংরেজি প্র্যাকটিস হয়ে যাবে। ইংরেজি ভুল হইলে, যে বন্ধু তোমার ইংরেজি বলে যায় তুই এই সেন্টেন্স লিখছিস সেখানে ভুল আছে, তাকে একটা চা খাওয়া বানাই, তুই আমার ভুলটা ধরে দিছিস, আমার ইংলিশ ডেভেলপ হয়েছে। হ্যাঁ, এখন যদি বলে যে এরকম, একবার আমার এক বন্ধু
আমাকে ইংলিশে মেসেজ দিছিল আর কি। মানে তখন আমাদের বাংলা মোবাইলে ইয়া হইতো না, মোবাইলে বাংলা সাপোর্ট করতো না। হ্যাঁ, তো এখানে সে লিখছে মানে তার ভাগ্নি, হ্যাঁ ভাগিনা মানে পরীক্ষা দিতে আসছে, সে পরীক্ষার হল থেকে বের হইলে তাকে যেন আমি একটু রিসিভ করে নেই। তো সে লিখছে, সে আমার মেয়ে ক্লাসমেট, সে লিখছে যে কি আমার বুঝে না এখন, এখন বুঝে না, মেয়েরা বুঝছে। আমি তো মেসেজ পাই আমি ঘিরে দিই। এই জন্য এইগুলো মাথায় রাখতে হবে। তুমি বাংলিশ লিখতে গেলে অনেক সময় এরকম, হ্যাঁ তুমি লিখো না, মাই son in law is waiting for you, please go there by 10 minutes, এরকম করে একটা ইংরেজিতে লিখো। যদি ওইটা না পারো বাংলায় পুরোটা লেখো, কিন্তু ইংলিশ দিয়ে বাংলা লিখলে এরকম অনেক। এখন তো ভয়েস আছে, আমাদের সময় তো এত কিছু ছিল না। ঠিক আছে, তো এখন শোনো, ওইটাও ঠিক আছে, ওইটা লিখতে না পারলে এতে আছে, ওখানে কিন্তু অনেক মিস্টেক হয়, বাংলা এখনো অতটা ডেভেলপ হয়ে উঠে নাই। তো যাই হোক, এই জিনিসগুলো করবা। এখন তোমরা বিভিন্ন ধরনের এই যে ডিজিটাল লিটারেসি, তোমরা ডিজিটাল লিটারেসি ফেসবুক চালাতে খুব দক্ষ, কিন্তু জুমে ক্লাস করতে দক্ষ না। হ্যাঁ, আমি তো অনলাইনে অনেককে পড়াই, ঠিক আছে, আমাদের অনার্সের স্টুডেন্ট অনেকে পড়ে আমার কাছে অনলাইনে। তো আমি অনলাইনে ব্যাচ হিসেবে তাদেরকে পড়াই। স্যার আমি জুমে ঢুকতে পারতেছি না স্যার। তুমি নেট অন করছো? না স্যার। নেট অন করো আগে, ঠিক আছে, এই হচ্ছে যে অবস্থা। তা আমাদের স্মার্টফোন থাকলে যে আমরা ডিজিটাল লিটারেসি অনেক বেশি ডেভেলপ হয়ে গেছে, এটা ভাবার দরকার ইয়ে নাই। আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি কিভাবে আমার ইমেল পাঠাতে হবে, কিভাবে ইমেলটা ফরওয়ার্ড করতে হবে, ইমেলের সাবজেক্ট লেখা, এই যে আমাকে অনেক কিছু ইয়ে করতে হবে। আমার মোবাইলের রিংটোন, এমন কিছু রিংটোন দেওয়া যাবে না যেটা সবার জন্য অস্বস্তিকর হতে পারে, তাই না? বা আমার এই যে বিভিন্ন বিষয়গুলো আমাকে জানতে হবে, ডিজিটাল লিটারেসিগুলো। যেমন আমি অনলাইনে যখন ক্লাস করব, আমার নিজেকে মিউট করে রাখবো, যদি প্রশ্ন করার ইচ্ছা হয় ওখানে হ্যান্ডস আপ ইয়াতে থাকতে হবে, তারপর আমাকে সে সুযোগ দিলাম, এরকম অনেক কিছুই আছে। এখন মনে করো আমি অনলাইন ক্লাসে গেলাম, আমি পুরা শার্ট আর লুঙ্গি পরে ক্লাস করতে গেছি, আমাকে ক্যামেরাতে দেখা যাচ্ছে, এটা কেমন দেখায়? এটা ডিজিটাল লিটারেসির একটা অংশ। তুমি অনলাইনে পড়ছো, হয় তোমার যদি সমস্যা থাকে তুমি ক্যামেরা অফ রাখো, বাট তুমি তো ওভাবে করে আইসা ক্লাস করতে পারো না, তাই না? এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে বিভিন্ন ক্লাব, বিতর্ক, ভলেন্টিয়ারিং, প্রেজেন্টেশন ক্লাস, ব্লগ লেখা ইত্যাদিতে অংশ। ওকে, এগুলা তোমার মনে রাখবে, তোমার আলাদা শেষ হোক, হ্যাঁ বেশিক্ষণ দিব না, আর অল্পক্ষণের ভিতরে শেষ হয়ে যাবে। ব্লগ লেখা মানে এখন তোমার হয়ে গেছে ফেসবুকে পোস্ট লেখা। আগে ফেসবুকে ভাবে পোস্ট, ফেসবুক ছিল না, ওখানে বিভিন্ন ওয়েবসাইটে ফেসবুকের মতো করে পোস্ট করা যাইতো, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা যাইতো।
এখন তো আর ওটা হয় না, এখন ব্লগ মানে তোমার ফেসবুকে যে পোস্টগুলো লিখো ওগুলোই ব্লগ, ঠিক আছে? তারপর প্রেজেন্টেশন ক্লাস, ভলেন্টিয়ারিং, বিভিন্ন ভলেন্টিয়ার। যেটা বলতে চাচ্ছিলাম যে তোমাদের মনে রাখবা, তোমাদের এই যে তোমার যত একাডেমিক সার্টিফিকেট আছে সেটা হচ্ছে এই এক। এই যে এইগুলো, এটা তুমি একাডেমিক সার্টিফিকেট, অনেক সময় বলে যে আমাদের একাডেমিক সার্টিফিকেট আছে। একাডেমিক সার্টিফিকেটের ভ্যালু হচ্ছে শুধু এক। কিন্তু তুমি যখন ক্লাস করবা, বিতর্ক করবা, ভলান্টিয়ার করবা, প্রেজেন্টেশন নিয়ে শিখবা, বিভিন্ন ধরনের ডিজিটাল এগুলো শিখবা, এভাবে নানা ধরনের ডেভেলপমেন্ট করতে থাকবা, প্রত্যেকটা জিনিসের কারণে এভাবে কি হবে, একটা সুন্দর তোমার বাড়তে থাকবে। এগুলোর জন্য তোমার কোনো এমনিতে কোনো ভ্যালু নাই, কিন্তু তোমার একাডেমিক লাইফের সাথে যখন এই গুণগুলো অ্যাড হবে তখন তোমার ভ্যালু বাড়তে থাকবে। জিনিসটা বোঝা গেছে? হ্যাঁ, এগুলো এমনি শিখা হয়ে যাবে, এমনি শিখা হয়ে যাবে। তুমি মনে করো একটা সামাজিক সংগঠনের সাথে গিয়ে তুমি বৃক্ষরোপণ অভিযান চালাইলা, এই বৃক্ষরোপণ করতে গিয়ে দেখবা কত ধরনের পাবলিকের সাথে তো তোমাকে কমিউনিকেট করতে হচ্ছে, তোমাকে কিভাবে চারাগুলো কালেক্ট করা লাগতেছে, সেগুলো ইয়ে করতেছে। এভাবে কাজ করতে গেলে ব্যক্তি জীবনে অনেক অনেক কিছু তুমি শিখতে পারবা, যেটা তুমি এমনিতে শিখতে পারবা না। ঢাকা যখন আমি আমাদের যে ভলান্টিয়ারিং আছে আমি ওটার জন্য যখন আমি প্রেজেন্টেশন নিয়ে যখন আমি ঢাকা গেছি তখন দেখতেছি যে আমরা অনেক পদের পিছিয়ে আছি, অনেক পিছিয়ে আছে। কারণ আমাদের কমিউনিকেশন এবং আমাদের কাজ আমরা ওখানে কি আরো শিখতে পারছি যে আমার কি করা উচিত, আমরা কি করতেছি এক্সট্রা, আমার কি করা উচিত, ওটা ওখানে গিয়ে শিখতে পারছি। এই যে বিষয়গুলো, যে আমাদের এটা একটা সবচেয়ে বড় কারণ কি, সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমাদের চিটাগংিয়ান মাইন্ড সেট আপ। মেডিট করলে লোহা। এখন তোমরা লোহাকে গুরুত্বপূর্ণ মনে করতেছো, বাট হ্যাঁ লোহা গুরুত্বপূর্ণ বা লোহা একটা ভ্যালুয়েবল জিনিস মানি। লোহা বেশি দামি না সোনা বেশি দামি? তোমাকে সোনা হইতে হবে। লোহা মাটিতে পড়ে থাকলে জং ধরে যাবে, সোনার জং ধরে না, ধরে ধরে না। যত দাম বাড়ে লোহার দাম এই বাড়ে এই কমে, কিন্তু কখনো শুনছো সোনার দাম কমছে? সোনার দাম বাড়বে খালি। এই জন্য লোহা না, তোমাকে সোনা হইতে হবে। এই সোনা হওয়ার জন্য একাডেমিক পড়াশোনাকে ঠিক রেখে বাকি সব জিনিস আস্তে আস্তে অংশগ্রহণ করতে হবে। তবে অবশ্যই অবশ্যই তোমার পড়ালেখা যেন আগে ঠিক থাকে। পড়ালেখা ঠিক রেখে তারপরে তুমি ভলান্টিয়ার কাজে যাও। তোমার সামনে কালকে পরীক্ষা, তুমি এখন পড়াশোনা না করে যদি ভলান্টিয়ারিং এ যাও তাহলে তো এটা হবে না। তোমার 1 মাস পরে পরীক্ষা, তুমি এখন কম্পিউটার কোর্সে ভর্তি হইছো, এটা উচিত না। পরীক্ষা, হ্যাঁ তোমার পরীক্ষার আগে 1 মাস তোমার শুধু একাডেমিক পড়াশোনার জন্য দিনরাত, তখন 3-4 ঘন্টা না, তখন 10-12 ঘন্টা করে পড়তে হবে। বুঝা গেছে? আর বাকি সব সময় এগুলো বিভিন্ন কিছু আস্তে আস্তে, তোমাদের তো এখন অনেক সুযোগ, অনলাইনে অনেক কিছু করাচ্ছে, শুদ্ধ উচ্চারণ, ইংলিশ স্পোকেন, ইংলিশ বেসিক ইংলিশ গ্রামার, তাই না? তারপর হচ্ছে জব কোচিং, এরকম অনেক অনেক কিছু আছে। তো এই প্রসঙ্গে আমি একটু বলি, আমি অনলাইনে গভর্নমেন্ট জব কোচিং একটা করাই, ঠিক আছে? অনলাইনে একটা গভর্নমেন্ট জব কোচিং করাই, সেটা কোর্স ফি হচ্ছে 3000 টাকা। কোর্স ফি 3000 টাকা, একবার শুধু ভর্তি দিলে হবে। এরপরে তুমি অনার্স শেষ করে মাস্টার্স পর্যন্ত বা যতদিন চাকরি না পাও ততদিন পর্যন্ত তোমার আর টাকা দেওয়া লাগবে না। সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে, তোমরা ওখানে অ্যাটেন্ড করতে পারবা, পরীক্ষা দিতে পারবা, আমি বাড়িতে দিবে ওগুলো করবো। এভাবে আস্তে আস্তে যখন তুমি এখন থেকে গভর্নমেন্ট জব নিয়ে প্রিপারেশন নিতে থাকবে, তোমার দেখা যাবে যে কি ওই যখন তুমি অনার্স মাস্টার শেষ করে বের হবা তখন তুমি চাকরির জন্য পুরোপুরি প্রস্তুত। নয়তো অনার্স মাস্টার শেষ করে চাকরি বাকরি পরীক্ষার পড়াশোনা শুরু করতে গেলে দেখবে যে কি বিশাল একটা পড়াশোনা, ওখানে চাকরি বাকরির পড়ালেখাটা আলাদা একটা অনার্স মাস্টার্স করা লাগে। তোমাদের এখন যে পরীক্ষাগুলো নেওয়া হবে সেগুলো কেন নেওয়া হবে? তোমরা যাতে সবাই পাস করো। কিন্তু চাকরি পরীক্ষা নেওয়া হবে কেন? না, তোমাকে বাদ দেওয়ার জন্য। চাকরির পোস্ট আছে 10টা, অ্যাপ্লাই করছে 1000, কারো ছেড়ে কাজে নিবে। তো এখানে আমার সবচেয়ে ভালো উপায় কি? পরীক্ষা নেওয়া। পরীক্ষা নেওয়াতে কি করবে? বাদ দিবে। তোমাকে এখন ওই লেভেলের পারফেকশন তৈরি করতে হবে। ওই লেভেলে পারফেকশন তৈরি করতে গেলে তোমাকে এখন থেকে তুমি যদি কি করো, প্রস্তুতি নিতে থাকো, তাহলে তোমরা
কি করবে, ওইখানে গিয়ে একটা ভালো রেসপন্স পাবে। 3 বছর 4 বছর পর তোমরা থাকলে মানে দেখবে যে তোমরা নিজের অনেক বেশি ডেভেলপমেন্টে হয়ে গেছো। হ্যাঁ, কারণ এখন গভর্নমেন্ট জব কোচিংয়ের জন্য তোমাকে শুধু বাংলাতে না, তোমাকে ইংরেজিতে দক্ষ হতে হবে, গণিতে দক্ষ হতে হবে, আইসিটিতে দক্ষ হতে হবে, বিজ্ঞানে দক্ষ হতে হবে। এগুলো সবকিছুই আমি তোমাদেরকে এখানে গাইডলাইন দিব। তোমাদেরকে ওভাবে দিব, পড়াশোনার কাছে থাকবে, তোমরা পড়াশোনাটা আগে করবে। তো এখন তোমরা যেহেতু 3000 টাকা যদি দিতে না পারো, যদি হয় আমি তোমাদের জন্য 500 টাকা করে একটা অফার করতেছি। 500 টাকা করে দিয়ে 6 মাস 500 টাকা করে দিবা, এরপর আর টাকা দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এটা শুধু তোমাদের ফার্স্ট ইয়ারের জন্য ওইটা অফার। আমি বলতে চাইনি, কথা শুনে কথাটা বলে আর তোমাকে এই জিনিসগুলো শিখতে হবে। এগুলো শিখলে দেখবে যে তুমি স্মার্ট একটা ছেলে হিসেবে গড়ে উঠতেছে। আমরা ডিপার্টমেন্টে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করবা। মনে করো এই যে সামনে 22শে শ্রাবণ আসতেছে, তুমি একটা উদ্যোগ নাও। 22শে শ্রাবণ কি জানো না? 22শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী। বাংলাদেশ স্টুডেন্ট হিসেবে আমাদের এটা উদযাপন করা যায়। আমরা বেশি কিছু করব না, তোমরা সবাই মিলে একটা প্রেজেন্টেশন তৈরি করো রবীন্দ্রনাথকে নিয়ে। প্রেজেন্টেশনটা এখানে দেখো, আমরা এটা আমাদের পেজ থেকে লাইভ করব। আমাদের স্টুডেন্টরা এটা প্রেজেন্টেশন দিচ্ছে। এই যে প্রেজেন্টেশন স্পিচ তখন এমনি ঠিক হয়ে যাবে না? তোমরা আগে প্রেজেন্টেশন তৈরি করো রবীন্দ্রনাথকে নিয়ে, বিভিন্ন ইয়েটা করে তারপর আমাদেরকে দেখাও। আমি তোমাদেরকে ভুলভ্রান্তিগুলো দেখাই দিব। হ্যাঁ বলো। আমরা যে এগুলো জানলাম, আমাদের যারা অনুপস্থিত তারা তো এটা পাইলো না। এখন এটা কি করবা? এটা হচ্ছে যে এখন একটাই উপায় আছে। আমার এই ভিডিওটা তো লাইভে দিয়েছে, দিনিয়া তো আসো, এটা নিয়ে লাইভে নিয়ে মেসেঞ্জার গ্রুপে এটা শেয়ার করে দিও। বলতে যে পুরো ভিডিওটা যেন তারা দেখে। মেসেঞ্জার গ্রুপ আছে? মেসেঞ্জার গ্রুপ নেই? কি গ্রুপ আছে? মেসেঞ্জার থেকে সবচেয়ে বেস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ। যেটাই থাকুক, এটা তোমাদের এখানে আমাকে রাখিও না। তোমরা এখানে অনেক দুষ্টামি করবা, এখানে আমি থাকলে তোমাদের অস্বস্তি আমার অস্বস্তি। ওকে? হ্যাঁ, তো তোমরা এখানে কলেজের গ্রুপ আছে একটা, কলেজের এই যে এই ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপে এটা লাইভ যাচ্ছে। ওকে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আর এটা আমার পেজে আছে, মেহেদি স্যার পেজে আছে। হ্যাঁ, আমি আবার এটা আমার ইউটিউব চ্যানেলেও দিয়ে দিব। ঠিক আছে? তো সব মিলে তোমরা এটা তাদের সাথে যার কাছে আছে তার সাথে শেয়ার করতে পারো, বা অনার্স ফার্স্ট ইয়ারে তোমার অন্য ডিপার্টমেন্টের বন্ধু বান্ধব আছে তাদের সাথে শেয়ার করতে পারো। বা এত কিছু যদি না বুঝো, অন্তত নিজের প্রোফাইলে শেয়ার করো, তাহলে অনেকের কাছে মেসেজটা পৌঁছে যাবে। তোমরা একটা গ্রুপ ক্রিয়েট করো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তুমি যদি একটা গ্রুপ ক্রিয়েট করে এটা লিংকটা যদি আমি দিয়ে দিই ফেসবুক গ্রুপে, তাহলে ওটা ক্লিক করলে আমার ওখানে যাবে। হ্যাঁ, এখন এখানে বাইরে মানুষ ঢুকে গেলে কি করবো? ওটা তো আমি পারমিশন দিয়ে রাখবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে সেটা তোমরা করতে পারো। আমাকে পোস্ট দিও, আমি ওটা তোমাদের আপলোড করে দিব। তাহলে এই জিনিসগুলো আমাকে এখন থেকে শিখতে হবে। আত্মোন্নয়ন, নিজেকে জানা, সেলফ রিফ্লেকশন। প্রথম বর্ষ থেকে তুমি চিনো নিজেকে, তুমি কি হতে চাও। তুমি কি ব্যবসায়ী হতে চাও নাকি চাকরি করতে চাও? চাকরি করলে সরকারি চাকরি করবো না বেসরকারি চাকরি করবো, সেটা এখন থেকে ডিসিশন নাও। তোমার কোনটা ভালো লাগে? ওকে, এখন থেকে ডিসিশন নাও। দরকার হলে ব্যবসা করার চিন্তা ভাবনা থাকলে ব্যবসা কোন লাইনে ব্যবসা করবা ওইটা নিয়ে রিসার্চ করো, ওইটা নিয়ে জানো। দরকার হলে ওই লাইনে ব্যবসা করে এমন কারোর কাছে সাথে তুমি তার পিছনে আধা ঘন্টা 1 ঘন্টা সময় ব্যয় করো, তাকে কিছু ফ্রি কাজ করে দাও। আমাকে বলে আমি বেতন দেওয়া লাগবে না। মনে করো তুমি কাপড়ের ব্যবসা করতে চাচ্ছ, তুমি কাপড়ের পরিচিত কোনো দোকানদারের কাছে গিয়ে বলতে যে ভাই আমি এই আপনার এখানে 1 ঘন্টা করে সময় দেবো, আমাকে একটু সুযোগ দেন, আমি ব্যবসাটা শিখতে চাই। সে আমাকে কোনো বেতন দেওয়া লাগবে না, ডেফিনেটলি তোমাকে রাখবে। ওকে, বড় ব্যবসায়ী সব সময় নতুনদেরকে কি করে সুযোগ দেয়, ছোট ব্যবসায়ীরা সুযোগ দেয় না। না না এখানে পড়া লাগবে না, চলে যাবে, ভালো লাগে সেই এগুলো তোমরা পড়ালেখা করবা, চাকরি বাকরি করবা। চাকরি হচ্ছে সবচেয়ে বড় দাসত্ব। আমার এখন মাঝে মাঝে মনে হয় আসলে সরকারি একটা চাকরি করি, অনেক কথা বলতে পারি না, বুক ফাইটা যায়, বলতে পারি না, বুঝা গেছে? হ্যাঁ, অনেক রেস্ট্রিকশনের ভিতরে থাকতে হয়। তো এই জন্য বলি যে চাকরি করতে হবে, এই মাইন্ডসেট থেকে বের হয়ে আসো। ব্যবসা করার ইচ্ছা থাকলে ব্যবসা করো, রিসার্চ করে বাইরে চলে যাওয়ার ইচ্ছা থাকলে সেটা করো। কিন্তু যাই করবে এখন থেকে ডিসিশন নাও, এখন থেকে তোমরা এইভাবে নিজেকে গড়ে তুলো। চিনো তুমি কি হতে চাও, সেটা তুমি নিজে কি হতে চাও এটা কিভাবে বের করবা। তোমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমে এখানে আমার টাকা আছে কিনা, যেটা হতে চাও
সেটা আমার ভালো লাগে কিনা, যে কাজটা করতে চাও সেটা আমার ভালো লাগে কিনা। যদি ভালো না লাগে, হ্যাঁ, ভালো না লাগলে সেটা করলেই হবে না। ওকে, যেমন আমার সাথে আমার বন্ধু অনেকে আছে, অ্যাডমিন পুলিশে আছে, ওরা বলতেছে ভাই আমি যদি আরেকটা চাকরির সুযোগ পাইতাম বা আমার কোনো ব্যবসা থাকতো আমি চাকরিটা আজকে ছেড়ে দিয়ে চলে যেতাম, কারণ ভালো লাগতেছে না তার, এত প্রেশার এত ঝামেলা তার ভালো লাগতেছে না। তো সেই হিসেবে আমি অনেক লাকি মনে করি। আমি আমার পেশাকে খুব এনজয় করি। তারপর ৩ নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে কি সেই বিষয়ে তোমার দক্ষতা আছে কিনা। এই 3টা জিনিস যেখানে মিলবে সেটাকে তুমি পেশা হিসেবে গ্রহণ করবা। বুঝা গেছে? যেমন আমি টিচিং কে পেশা হিসেবে গ্রহণ করছি, এখানে আমার টাকা আছে, বেতন পাচ্ছি, খারাপ বেতন পাই না। আবার অনলাইনে করে ওখান থেকেও টাকা আসে, খারাপ আসে না। হ্যাঁ, ঢাকা চিটাগাং বিভিন্ন কোচিং সেন্টারে অনলাইনে ক্লাস নেই, ভালো পেমেন্ট আসে আলহামদুলিল্লাহ, ভালো লাগে ক্লাস নিতে, আমার ভালো লাগে, দক্ষতা আছে, আমি ভালো ক্লাস নিতে পারি, এটা আমার জানা আছে। ওকে, তো এই সবগুলো আমার কম্বিনেশন এখানে মিলে গেছে। তা আমি একটার জন্য আরেকটা, আমার যদি দক্ষতা আছে, টাকা একটু কম, হ্যাঁ, সেটাও মেনে নেওয়া যায়। ভালো লাগাটা, ভালো লাগে কাজ করে, হ্যাঁ, দক্ষতা একটু কম, টাকা একটু কম, সেটাও মেনে নেওয়া যায়। যে কোনো একটা তোমার 3টা জিনিস এখানে ম্যাচিং করতে হবে। যদি ম্যাচিং না করে তাহলে এটা তুমি নিবা না পেশা হিসেবে। তাই তুমি এখন থেকে ডিসিশন নাও, তুমি কি হতে চাও। প্রতিদিন নিজেকে নিয়ে 10 মিনিট সেলফ রিফ্লেকশন করো। আজকে কি শিখলাম, কোথায় কি ভুল করছো, এগুলো একটু ভাবো, চিন্তা করো। তারপরে ডায়েরি লিখো, চিন্তা করো, শিখো, এগুলো মাথায় রাখো। ডায়েরি লেখার অভ্যাসটা গড়ে তোলো। কাউকে দেখানোর দরকার নেই ডায়েরি, যা লিখবা নিজের জন্য লিখবা। বলবা যে আমার মরার পরে এটা নিয়ে বই বের করবো। ওকে, একদম মনের ইচ্ছা মতো লিখবা, কাউকে দেখাবে না এটা। ওকে, ক্যারিয়ার ভিশন করে তুলো। ক্যারিয়ার তোমাদের বললাম তো, তোমাদের এটা কর্মজীবনের প্রথম ধাপে তোমরা আজকে পদার্পণ করলে। তো তোমাকে ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে হবে। বা দিন শেষে তোমরা সবাই পড়াশোনা করতে আসছো ক্যারিয়ার, তুমি সেটা ব্যবসা হোক বা চাকরি হোক বা বিয়ে হোক, বিয়ে একটা ক্যারিয়ার, তাই না? ওই যে একটা কথা আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কমপ্লিট and ফিনিশ। কমপ্লিট এবং ফিনিশের পার্থক্যটা কি? কমপ্লিট করতে জাস্ট কাজটা হইছে। If you have a good wife, you are complete. If you have a bad wife, you are finished. দেখেছেন, সক্রেটিস বলছে তোমার যদি একজন ভালো স্ত্রী থাকে তাহলে তুমি খুব সুখী মানুষ, আর তোমার যদি খুব খারাপ স্ত্রী থাকে তাহলে তুমি একজন বড় দার্শনিক হবে। সক্রেটিস অনেক বড় দার্শনিক ছিল, খুবই চন্ডাল মহিলা ছিল, খুবই বাদল মহিলা। বুঝে গেছে? তো এই জন্য আমাকে এটা মাথায়, এখন শুধু স্ত্রী না, হাজবেন্ডের ব্যাপারটাও তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, তো আমাকে এই জন্য মাথায় রাখতে হবে যে এই ক্যারিয়ার যে জিনিসটা এখন থেকে তোমরা প্রফেশনালি চিন্তা করো, এবং একাডেমিক ছাড়াও এখানে মাইক্রোসফট অফিস, কমিউনিকেশন স্কিল, পাবলিক স্পিকিং, কিভাবে 10 জনের সামনে কথা বলতে হয় সেগুলো, লিঙ্কডইন প্রোফাইল তৈরি করে ফেলো। লিঙ্কডইন আছে সবার? তো ফেসবুক অ্যাকাউন্ট আছে, লিঙ্কডইন তো নাই। একটা লিঙ্কডইন প্রোফাইল সামনে যে কোনো চাকরির পরীক্ষাতে তোমাকে বলবে যে লিঙ্কডইন প্রোফাইল দাও। লিঙ্কডইন প্রোফাইল আর বুঝে গেছে? দেয়া থাকে তাহলে বিহেভিয়ার। হ্যাঁ, এটা আমাকে মাথায় রাখতে হবে। নিজের সাবজেক্টের রিলেটেড কোন স্কিল লাগবে সেটা খুঁজো। যেমন বাংলার জন্য কি শুদ্ধ উচ্চারণ, ওকে, লেখালেখির বিভিন্ন কোর্স, এগুলো তোমার মাথায় রাখতে হবে। ইংরেজির জন্য টোফেল, আইএলটিএস, হিসাব বিজ্ঞানের জন্য এক্সেল, এক্সপ্রেস ইত্যাদি, বাংলার জন্য শুদ্ধ, এগুলো তোমার এগুলো কি কি আছে বাংলা রিলেটেড সেগুলো করে এখন থেকে ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করো। এখন কিছু শেষ শেয়ারে আসবো, কিছু বাস্তব পরামর্শ দিই যে নিয়মিত ক্লাস করো, উপস্থিতি তোমার সাফল্যের প্রথম শর্ত। কারণ তুমি যখন নিয়মিত ক্লাসে আসবা, এই জিনিসগুলা তুমি বলো তো 1 ঘন্টা ধরে তুমি কখনো বাসায় বসে অনলাইনে করতে কিনা? আমি যে 1 ঘন্টা ধরে তোমাদেরকে টর্চার করতেছি,
এটা 1 ঘন্টা ধরে তোমরা এগুলা বাসায় বসে শুনতা? 1 ঘন্টা ধরে বাসায় বই নিয়ে বসতা, স্কিপ করে যাইতা হয়, নাহলে এই করতে, এটা অন্য কিছু করতা। তাই তোমাকে নিয়মিত ক্লাসে আসাটা আমি বলবো যে ফার্স্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রায়োরিটি। আমাদের সপ্তাহে 2 দিন ক্লাস, মঙ্গলবার বুধবার। কালকে তো আবার এই 3টা পরীক্ষা, তার আমরা কালকে আবার আসবো না, ওকে? এরপরে মঙ্গলবার তোমরা যদি 3টা পরীক্ষা না থাকে তাহলে আসবো। তাহলে এই উপস্থিতি আমরা ইয়ে করবো। আজকে ক্লাসটা আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি না, কিন্তু আমরা অ্যাটেন্ডেন্সের ব্যাপারে খুব সিরিয়াস। এই বছর অ্যাটেন্ডেন্স না থাকার কারণে প্রায় 30 জনের উপরে স্টুডেন্ট ফার্স্ট ইয়ার ফাইনাল দিতে পারেনি। বুঝে গেছে? তোমরা তাই অ্যাটেন্ডেন্সের ব্যাপারে খুব সঙ্গে যাবে। আর তাদের সাথে সম্মান, বন্ধুদের সাথে শ্রদ্ধাপূর্ণ ব্যবহার করবে। তোমরা এখানে যেটা বললি, আমাদের সাথে বললাম তো অ্যাটিটিউড দেখাইতে আসবে না, বিশেষ করে আমার সাথে, ওকে? আমার সাথে অ্যাটিটিউড দেখাইতে আসবা, আমি এমন বাস দিব সারা জীবন রক্ত পড়বে। বললাম তো, ইউ আর ফ্রি টু আস্ক মি এনি টাইপ অফ কোয়েশ্চেন, বাট ডোন্ট থিংক আই এম ইউর ফ্রেন্ড। আই এম ফ্রেন্ডলি টু ইউ, বাট আই এম নট ইউর ফ্রেন্ড, ওকে? ইফ ইউ শো মি অ্যাটিটিউড, I will reply in the most savage way. Okay? আমারও মুখ খুব খারাপ, তোমাদের ভাবে আমাকে প্রায় বলে তোমার মুখ খুব খারাপ। কালকে একজনের ফোন দিয়েছে, হ্যালো আমি কি, কে বলছেন? আরে আমি বন্ধু, আমি যে ভাই আপনার নাম্বার আমার মোবাইলে সেভ করা নেই, আমি কি, আপনি বলেন আপনার নাম বলেন, পরিচয় দেন, আপনি কি রং নাম্বারে কল দিচ্ছেন? আমি অমুক। না, আমি ঠিক জায়গায় ফোন দিয়েছি। আমি যদি আপনার নাম বলেন না, 30 সেকেন্ড পর্যন্ত সহ্য করছি, এরপরে সাইজামি করতেছে। এরপরে এমন একটা কথা বলছি, তোমার ভাবি আমার দিকে তাকিয়ে আছে, ওকে? তো যাই হোক, এটা মাথায় রাখবো যে এই জিনিসগুলো আমাকে ব্যবহার করতে হবে, শ্রদ্ধাপূর্ণ ব্যবহার। এখানে একটা জিনিস খুব ইয়া হয়, যেমন মনে করো অন্য এলাকা থেকে যারা আসে, তারা আদিবাসীদেরকে অনেক সময় কিছু উল্টাপাল্টা কথা বলে ফেলে। যেমন আমি আর বলতে যাচ্ছি না কি বলে, এটা করবো না। আবার তোমরা আদিবাসীরা আবার বাইরে থেকে যারা আসো, তাদেরকে বলে, হ্যাঁ আমার কলেজে পড়তে আসছিস, তুই আমার সাথে ইয়ে দেখাচ্ছিস, কলেজ কি তোমার বাবার দিন? হ্যাঁ, তোমার বাবা বানাই দিয়ে গেছে। হ্যাঁ, এগুলাও করবো না। এই শ্রদ্ধাপূর্ণ ব্যবহারটা সবার সাথে সবার ইয়ে করবে। মনে রাখবা, সবাই একরকম না, সবাই তোমার মতো না, পৃথিবীতে কেউ কারোর মতন না। হ্যাঁ, তুমি আরেকজনের কাছ থেকে যেই ব্যবহার আশা করো, তোমাকেও সেই ব্যবহারটা তার সাথে করতে হবে। ব্যবহারটা হচ্ছে আয়নার মতো, তুমি আরেকজনের সাথে ভালো ব্যবহার করবে, সেও তোমার সাথে ভালো ব্যবহার করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি যদি ক্লাসে না আসো, তোমাকে যদি আমি না চিনি, আমি তোমাকে কোনোভাবে হেল্প করবো না। হ্যাঁ, আমি স্টুডেন্ট স্যার, আমি চিনি না তোমার। বুঝে গেছে? মোবাইল ডিস্ট্রাকশনটা কমাও। যদি যেটা বললাম, মোবাইল থেকে যত দূরে থাকা যায় তত ভালো। তোমাদের এই ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কি? তোমরা 1 ঘন্টা ধরে মোবাইল থেকে দূরে আছো। হ্যাঁ, এখন বলো তো, ঘুমাইতে যাওয়ার আগে আমাকে বাথরুমে যাওয়ার সময় মোবাইল নিয়ে নেবে, দেখি না আছে কি না? তো এই দিকে মোবাইলটা যত বেশি দূরে থাকবে তোমার থেকে, তত বেশি ভালো। বিশেষ করে মেয়েরা মোবাইল ব্যবহারের ক্ষেত্রে খুব সাবধান। এখন হ্যাকাররা এত বেশি ডেভেলপড হয়ে গেছে যে তুমি হয়তোবা তুমি অসতর্ক অবস্থায় তোমার বাসায় কাপড় চোপড় তো তুমি এভাবে থাকবে না, এখানে যেভাবে আসছো তোমার ক্যামেরাতে কিন্তু রেকর্ড হয়ে যাবে। ওটা তো আছেই। এখন মনে করো আমি একটা উদাহরণ দেই। আমি সেদিন একটা ভিডিওতে দেখলাম যে এই জুকারবার্গ তার কি ল্যাপটপে সিকিউরিটি কম রাখছে, সে মোস্ট সিকিউর একটা ল্যাপটপ ইউজ করবে না, তারপরে সে কি করছে, ক্যামেরার উপরে ট্যাপ লাগাই দিচ্ছে। এখানে মাইক্রোফোন আছে, যে মাইক্রোফোনের ওখানে ট্যাপ লাগাই দিচ্ছে। কেন? এগুলো অনেক কিছু রেকর্ড হয়। তুমি দেখবা বন্ধুর সাথে ফোনে মেসেঞ্জারে কথা বলছো, বন্ধু চল কক্সবাজার ঘুরে আসি, এবারে প্রথম পরে দেখবে গুগলেও দেখবে যে কি কক্সবাজারের অ্যাড আসতেছে, ফেসবুকে কক্সবাজারের অ্যাড আসতেছে। খেয়াল করে দেখছো? এখন তো এমন হয়েছে যে ইলন মাস্ক এমন কথা বলছে যে কি এগুলো স্ক্যান করে ফেলবে, আমার মস্তিষ্কে কি চিন্তা করতেছে সেটা স্ক্যান করে ফেলবে। অনেক সময় এটাও দেখি যে এখন হয়ে যাচ্ছে,
মনে মনে চিন্তা করছি, কিন্তু এটা হ্যাঁ, এই জন্য মোবাইলটা বাসায় গেলে মোবাইলটা জাস্ট মনে রাখবে তোমার একটা প্রয়োজনের সঙ্গী। অনেক সময় অনেক স্টুডেন্ট আসে দূরের থেকে পরীক্ষা দিতে, আমি বলতে মোবাইল বাইরে রেখে আসো। আমি বলছি মোবাইলটা কেন নিয়ে আসা লাগে? মোবাইলটা ঘন্টা খানেকের জন্য বাসায় রেখে আসবা, 3-4 ঘন্টা মোবাইল থেকে দূরে থাকলে তো তুমি মারা যাবে না। স্যার আমি অনেক দূরের থেকে আসি, তুমি কি মোবাইলে করে সরে সরে আসো না আবার সরে সরে ফেরত যাবো? আমরা যে সময় মোবাইল ছিল না তখন আমরা যে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় পড়াশোনা করতে গেছি না, বাসা থেকে কল দিয়ে কি হয়েছে, বাসা থেকে বলে তো আসতে আমি পরীক্ষা দিতে যাচ্ছি। সব কিছু দূরে রাখবে, একদম দূরে। বাসায় পারলে মোবাইলটা এমন করবা যে রাত মানে তুমি বাসায় ঢুকছো, মোবাইল দিতে প্রয়োজন নাই, তুমি ওখানে মোবাইলটা ডয়ারে ঢুকে তালা মেরে রাখবা। আমি বাসায় রাত্রে ঘুমানোর সময় মোবাইল তো দূরে রাখি, আমার মোবাইল আমি খাট এখানে ওই মনে করবো ওই লাল বেঞ্চের ওখানে আমার টেবিল, ওখানে আমি মোবাইল রাখি। এরপর আমি ওয়াইফাই বন্ধ করে রাখি। সবচেয়ে বড় জিনিস কি, তুমি ওই যে মোবাইলটা এমন হচ্ছে এরকম, মোবাইলটা মনে হচ্ছে তুমি বসে ফেলে রাখছো, মাঝ কোন সময় টোকা দিবে এরকম করে তুমি বসে আসছো, তোমার আর দিন দুনিয়া কোনো ধ্যান নাই, এরকম হচ্ছে না? মোবাইলে কখন ফোন আসবে, কেউ কল দিল কি নেই, দূর কল দিলে দুনিয়া উল্টে গেলে আমার ক্যামেরা হাতে ঘুম বেশি গুরুত্বপূর্ণ। আমার সব বন্ধ থাকে, আমার TNT লাইন বন্ধ থাকে, ওয়াইফাই বন্ধ থাকে, মোবাইলের ইয়ে বন্ধ থাকে। কল দিলে সকালবেলা 10টার পরে তারপর ওটা দেখি কি হয়েছে। হ্যাঁ, আমার আগে রাত্রে ঘুম আমার গুরুত্বপূর্ণ, তো এই জন্য আমার মোবাইল ডিস্ট্রাকশনটা যত বেশি পারো কমাতে থাকো, আস্তে আস্তে এটা ইয়ে করো। একদম এটা আস্তে আস্তেও হবে না, আমি বলবো যে ধুম করে ডিসিশন নাও, আজকে থেকে আমি সন্ধ্যা 7টার পরে মোবাইল ইউজ করবো না। বা সকালে ঘুম থেকে উঠে আমি দুপুর 12টা-1টা পর্যন্ত মোবাইল ধরবই না যদি কল না আসে। মোবাইলটা নিয়ে বাসায় এমন একটা জায়গায় রাখবা যেখানে তোমাকে উঠে গিয়ে দূরে গিয়ে হাঁটতে হবে, ধরতে হয়। ওইটা নিয়ে খাটে আসবে না, পড়ার টেবিলে আসবে না, পড়ার টেবিলে মোবাইল ভুলেও রাখবে না। যেখানে ঘুমাইতে দাও সেখানে মোবাইল রাখবে না, মোবাইলটা এমন জায়গায় রাখবা দেখবে যে বড় বড় দেশগুলোতে কি করে জানো, যারা খুব তারা ঘরে ঢুকে যেখানে বড় দরজার পাশে চাবি রাখে একটু ওখানে মোবাইলটা রেখে দেবে, ঘরের ভিতরেও ঢুকায় না। কারণ মোবাইল এখন স্ক্যানিং করে ফেলতেছে সবকিছু। বাংলাদেশ ব্যাংকে একবার যে হয়েছে, হ্যাক হয়েছে, সেটা কিভাবে হয়েছে? প্রিন্টার থেকে হ্যাক করে ফেলছে, প্রিন্টার দিয়ে হ্যাক করে ফেলছে। এসি আছে, এসি দিয়েও হ্যাক করে ফেলতে পারে, এসি দিয়েও আমার মোবাইলের ল্যাপটপের পাসওয়ার্ড নিয়ে ফেলতে পারে, বিশেষ করে এই ওয়াইফাই। এটা এই জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একবার অনার্সে তোমরা যখন আসো এখান থেকে যদি ভালো করে পড়ো, তোমাদের প্রথম বছর থেকে তোমরা যদি পড়তে থাকো 4 এর পয়েন্টে 3.5 পাওয়ার কোনো ব্যাপার না, কিন্তু 99% স্টুডেন্ট একবার 2.5 ও পায় না। কিন্তু তোমরা যদি আমার যে কথাগুলো বললাম সেটা যদি ফলো করো এখন থেকে, তুমি 3.5 দিয়ে ইজিলি 3.5 পাবা, এর বেশিও পাইতে পারো। 3.75 3.85 পাওয়া কোনো ব্যাপার না। আমি যেভাবে যা বললাম সেগুলো যদি ফলো করো, জাস্ট তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে প্রতিদিন পড়া এবং তোমাকে কনসিস্টেন্সিটা ধরে রাখা, ধারাবাহিকতা মানে কি, ধারাবাহিকতা ধরে রাখা। ধারাবাহিকতা না থাকলে তোমার কোনো ইয়ে হবে না। কালকে একটা লেখা পড়ছিলাম, গ্রিসের দেশে একটা লোক ছিল, সে একটা এরকম আস্ত সাপ তুলে ফেলতে পারত। হ্যাঁ, একটা আস্ত সাপ মাথার উপর তুলে ফেলতে পারত, এত শক্তিশালী সে ছিল। কিন্তু সে হট করে কি একদিনে সেটা পারছে? সে কি করছে জানো, সে যেই সাপটাকে তুলে ফেলতো, সেই সাপটা যখন জন্ম নিল, ছোট বাছুর ছিল, সে ওই বাছুরটাকে নিয়ে আলগায় আলগায় প্র্যাকটিস করতো। ওই বাছুরটা বড় হইতে লাগলো, সে কিন্তু প্রতিদিনই তাকে তুলতেছে, তার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। একটা সময় তো বাছুরটা সারে পরিণত হয়ে গেছে, সে তখন ওই সারটাকে তুলে ফেলতে পারতেছে। জিনিসটা বুঝে গেছে? তুমি আমি যা বললাম এটা আস্তে 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 করতে থাকো, একটু একটু করে ধারাবাহিক হও। ধারাবাহিক হইলেই তুমি জীবনে অনেক বেশি সাফল্য অর্জন করতে পারবে। বুঝে গেছে? দেখবে যে এই যে আমরা যে অ্যামাজন নদীর নাম শুনছো? পৃথিবীর সবচেয়ে খরস্রোতা, সবচেয়ে গভীর, সবচেয়ে বেশি বড় নদী যেটা, সেটা হচ্ছে অ্যামাজন নদী।
সেই অ্যামাজন নদী যেখানে আছে, যেখান থেকে অ্যামাজন নদীটা শুরু হয়েছে, সেখান থেকে দেখা গেছে যে একটা পানির ফোঁটা এরকম এক জায়গায় পড়তেছে 8 সেকেন্ড পর পর। 8 সেকেন্ড পর পর একটা পানির ফোঁটা পড়ে। কিন্তু সে হাজার হাজার লাখ লাখ বছর ধরে কি করছে, এভাবে পানি ফেলে আসতেছে এবং সেখান থেকে আমাদের নদীটা তৈরি হয়েছে। বুঝা গেছে জিনিসটা? তাই তোমাকে ধারাবাহিক দিতে হবে। মোটিভেশন পাই একদিনে অনেক করে ফেললাম, আবার এক মাস খবর নাই, এটাতে কোনো মোটিভেশন, এগুলো সব ভুয়া কথা, সব ভুয়া। মোটিভেশনে কখনো ইয়ে করবো না। তোমার কনসিস্টেন্সি ইজ দ্য বেস্ট ওয়ে। নিয়মিত নিয়মিত হওয়া, নিয়মিত হওয়া, নিয়মিত হওয়া। যেভাবে তোমাকে বললাম না, প্রতিদিন 3-4 ঘন্টা পড়াশোনার কাছে রাখবা। সেই 3-4 ঘন্টা কোনো একদিন মনে করো তুমি 1 ঘন্টা কোনো একটা বিশেষ কারণে, ইমার্জেন্সি কারণে করতে পারো না, পরের দিন 1 ঘন্টা বাড়তি করে সেটা কভার করে দিবা। বুঝে গেছে? তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। তো আমাদের এদিকে বললাম বাস্তবতা, যে বিশ্ববিদ্যালয়ের জীবন একটা সুযোগ, বড় সুযোগ। তোমাদের মতো অনেক স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেনি, অনেকে আছে অনার্সে চান্স পায়নি, আছে না? ইন্টার পাস করতে পারে নাই, ইন্টার পাস করছে অনার্সে চান্স পায়নি, আছে না? তো এটা একটা বড় সুযোগ তোমাদের জন্য। হ্যাঁ, এটা কারোর কাছ থেকে সময় নষ্টের জায়গা, সময় নষ্ট করার অনেক জায়গা আছে। ওই যে বললাম তোমাদের এখানে দেখো কতজন ভর্তি হয়েছে, বাকিরা আসে নাই। আমরা কিন্তু এবার স্ট্রিক্ট, 30 জন না, এবার যদি সব মিলে যদি 5 জন স্টুডেন্ট নিয়মিত ক্লাস করে, 5 জনকে শুধু অনুমতি দিব, বাকি 100 জনের উপরে ভর্তি হয়েছে, 95 জন বাদ। কি বলছি বুঝে গেছে? পরিচিত যারা আছে তাদেরকে মেসেজটা পৌঁছে দিব। আমার কারোর কাছে এটা জীবনের মন ঘুরিয়ে দেওয়ার মতো একটা সম্ভাবনা। আমি ইউনিভার্সিটিতে যখন ভর্তি হয়েছি, আমি আমার লাইফটা চেঞ্জ হয়েছে। আমার ইউনিভার্সিটিতে গিয়ে আমার লাইফটা চেঞ্জ হয়ে গেছে। আমি যে মেহেদী হাসান বান্দরবানে ছিলাম, চিটাগং ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর আমি অন্য মেহেদী হাসান হয়েছি। আমি এই জন্য অনেক সময় বলি যে কি, চিটাগং ইউনিভার্সিটি হচ্ছে আমার দ্বিতীয় জন্মস্থান। বুঝে গেছে? তো তুমি কোনটা হতে চাও সেটাই বলবে। যে এবং কোরআন শরীফেও আছে যে তুমি যদি যে পথে যেতে চাও, আল্লাহ সেই পথে অনেক ইয়ে করবে। তুমি যদি ভালো হতে চাও, ভালোর জন্য রাস্তা খুলে দিবে, খারাপ হতে চাইলে খারাপ হওয়ার জন্য রাস্তা অনেকগুলো আছে। ওকে, সেটা সবসময় মাথায় রাখবে। এখন থেকে শুরু করো, দায়িত্ব নাও নিজের জীবনে, এবং মনে রাখো প্রথম বর্ষ শুধু শুরু নয়, তোমার ভবিষ্যতের কি ভিত্তি, এটা সবসময় মনে রাখবে। আজকে ফার্স্ট ইয়ার গ্যারান্টিয়ার না, ফার্স্ট ইয়ার ইজ দ্য রাইট কেয়ার। এখন থেকে শুরু করবা, ঠিক মতো তোমার ফিনিশিং ইয়ে হবে। বুঝে গেছে? তো ধন্যবাদ। তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। এখন কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নাই। সিলেবাস নিয়ে আরেকদিন আলোচনা করব। সিলেবাসটা দেখ, তারপর আমি ব্রিফ করব। এখানে সবকিছু আমি পড়াই না, কিছু অংশ বিপন স্যার পড়াবে, কিছু অংশ আমি পড়াবো, কিছু অংশ আছে বাইরের স্যাররা পড়াবে। তাদের রুটিন অনুযায়ী ওই দিন ওই ক্লাসে গিয়ে তোমাদের উপস্থিত থাকতে হবে। আর কিছু অংশ জয়া নামে আরেকজন আছে, সেও পড়াবে। এই আমাদের রুটিনটা দিলেই আমরা তোমাদেরকে ফাইনালি ব্রিফ করব। আমি রুটিন নিয়ে তোমাদেরকে আর একটা ক্লাস নেব। আর প্রতি মঙ্গল বুধবার তোমাদের ক্লাস 10টার ভিতরে কলেজে চলে আসবা। আমি একটু বলেই দেই, আমি নিজে স্বীকারোক্তি দিই, আমি 11টার পরে কলেজে আসি। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমার সবগুলো ক্লাস 11টার পরে, তো এই জন্য আমি 11টার পরে আসি। হ্যাঁ, তো এটা স্যারও জানে, কিন্তু আমি প্রতিদিন আসি। ওকে, এই যে এখন আসছি, বাসায় যেতে যেতে 6টা বাজবে। ওকে, আর একটা হচ্ছে যে আমার স্যাররা, আমাদের কোনো অনার্সের ক্লাসে ও এতটা থেকে এতটা মেহেদী স্যার নিবে, এরপরে বিপুল স্যার নিবে, এরপরে দয়া ম্যাডাম নিবে, এরকম না। তোমরা আসবা, 10টার সময় চলে আসবে, এখানে বসে থাকবা, বা 204 নম্বর রুম ওটাতে বসে থাকবা। ঠিক আছে? হয় আমরা এখানে দায়িত্বে আসতে বিভিন্ন ধরনের ক্লাসগুলো তোমাদের নিয়ে নিব। ওকে, কিন্তু 10টা থেকে 1টা পর্যন্ত এখানে বসে থাকবে, ক্লাসে বসে থাকবো, দরকার হলে সেমিনারে বসে থাকবো, সেমিনারিকে বই কাটাকাটি করবো। ওকে, তো ঠিক আছে, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। আজকের ক্লাস এতটুকুই। যারা ভিডিওটা তোমরা ইয়ে করে শেয়ার করে দিও, কেমন? আমি তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেবো, শেয়ার। আমার পেজে আছো তুমি? আচ্ছা, তো আমার পেজটা আমি আবারও বলতেছি, মেহেদী হাসান লিখে সার্চ দিলে চলে আসবে, ওখানে আমার ছবি দেওয়া আছে। আবার আমার ফেসবুক প্রোফাইল একটা আছে,
হ্যাঁ বাংলায়। বাংলায় আমার ফেসবুক পেজ হচ্ছে মেহেদি স্যার, এটা হচ্ছে আমার মেহেদি স্যার। আর আমার ফেসবুক প্রোফাইল হচ্ছে কি মেহেদি হাসান, বাংলায় লেখা, হ্যাঁ বন্ধুস্ব। আর লিঙ্কডইনে আমার প্রোফাইল হচ্ছে মাহাদি হাসান, মাহাদি হাসান। ইউটিউব চ্যানেল হচ্ছে আর ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল ফেসবুক গ্রুপ দুটোটাই হচ্ছে কি মেহেদি স্যারের বাংলা ক্লাস। ঠিক আছে, এই দুটোটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ আর ইউটিউব চ্যানেল। বুঝে গেছে? তো তোমরা ওখানে অ্যাড হয়ে যাও, আমাকে প্রত্যেকটাতে অ্যাড হয়ে দিতে পারো, কোনো সমস্যা নাই, আমি সেটা এভাবেই করে দিব। জাস্ট আর যদি কোনো কারণে ইয়ে হয়, অনেকে তো বিভিন্ন ধরনের ইয়ে দিয়ে রাখে, তো সেক্ষেত্রে আমাকে ইনবক্সে বলবেন কি স্যার আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, আমার নাম অমুক, আমি আপনাকে অ্যাড রিকোয়েস্ট পাঠাইছি, অ্যাকসেপ্ট করো। ওকে, লিখে রাখছো? ইংলিশটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল। ওখানে আমার ফেসবুক পেজে সবগুলো দেয়া আছে, উপরে পিন পোস্ট করা আছে। আমাদের ফেসবুক পেজ আছে, পারলে তাড়াতাড়ি হয় টিউটোরিয়াল দেখে ক্লিয়ার করে ফেলেন, নাইলে হ্যাঁ যদি হেল্প লাগে আমি করতে পারবো। হ্যাঁ ও করতে পারবো, দরকার হলে শিখাই দিলাম। হ্যাঁ ওর এক কাপ চা পাই দিল সবাই। ওকে তাহলে আজকে তাহলে ক্লাস এতটুকু, ভালো থাকবে সবাই। হ্যাঁ প্রোফাইল আসলে আমার একটা জিনিস আছে, আমাদের সিভি। হ্যাঁ কারণ আমাদের